আসসালামু আলাইকুম গ্রুপের সুপ্রিয় শিক্ষার্থীগণ, দীর্ঘদিন পরে আজকের লাইভে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকের আলোচনা শুরু করব মাস্টার বইয়ের প্রোনাউন অধ্যায়ের শুরু থেকে। তো প্রোনাউন, প্রো মানে ফর বা ইন এক্সচেঞ্জ ফর মানে কোনো কিছুর বিনিময় বা পরিবর্তে বা ইন প্লেস অফ, অথবা আমরা এটাকে বলতে পারি সাবস্টিটিউট ফর। তো প্রোনাউন মানে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন। এই যে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, এ কারণে প্রোনাউনকে সাবস্টিটিউটিং ওয়ার্ড মানে বিকল্প আর কি, বা বদলি। ফুটবল খেলায় আমরা দেখি একটা খেলোয়াড়ের পরিবর্তে আর একটা খেলোয়াড় নামে প্রতিস্থাপিত বিকল্প বা বদলি হিসেবে তাকে আমরা বলি সাবস্টিটিউট প্লেয়ার। তো এক্ষেত্রে ইজি, মাস্টার বইয়ের অনেক জায়গায় ইজি লেখা আছে, এটা ল্যাটিন থেকে এসেছে। এই ল্যাটিন ফ্রেজের অর্থ হচ্ছে এক্সাম্পলি গ্রাসিয়া। যেমন খালিদ ইজ দ্য ওয়ান, এখানে দ্য ওয়ান মানে দ্য ম্যান বা দ্য পারসন। হয়তোবা এর আগে আমরা অনেক ক্ষেত্রে কোনো সেন্টেন্স উজ্জ্ব রাখি, সেই ক্ষেত্রে খালিদ তো একজন পারসন, ঠিক আছে, এর জন্য দ্য ম্যান বা পারসনের পরিবর্তে আমরা ওয়ান ব্যবহার করতেছি। তো এখানে দ্য ওয়ানটা হচ্ছে প্রোনাউন। উইথ লং গ্রে হেয়ার, তো গ্রে হেয়ার মানে মাই হেয়ার ইজ টার্নিং গ্রে, মানে আমার চুল পেকে যাচ্ছে। আর ব্ল্যাক হেয়ার মানে চুল, কালো চুল। আর তাহলে পাকা চুল হলো গ্রে হেয়ার। তাহলে লম্বা পাকা চুল বিশিষ্ট ব্যক্তি হচ্ছে খালেদ। তো এক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পলস দেখে নিই, আমাদের জন্য সুবিধা হবে। দেখেন, অ্যামং দ্য স্টুডেন্টস, এখানে কিন্তু প্লুরাল আছে স্টুডেন্ট, তো ছাত্রদের মধ্যে। এখন দেখেন দ্য বেস্ট ওয়ান, একজন বোঝাচ্ছে, মানে বেস্ট ওয়ান মানে বেস্ট স্টুডেন্ট। দেখেন এখানে অ্যামং দ্য স্টুডেন্টস, দ্য বেস্ট ওয়ান মানে বেস্ট স্টুডেন্ট, এখানে সিঙ্গুলার ফর্ম। এই যে স্টুডেন্টের পরিবর্তে এখানে ওয়ান, ইজ আ বয়, হেয়ার ওয়ান ইজ ইউজড অ্যাজ। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এই স্টুডেন্টের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করেছি ওয়ান। তো এক্ষেত্রে এটা ওয়ান ব্যবহার হয়েছে। দেখেন অ্যাডভার্ব নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি নাম্বার, তাহলে এক্ষেত্রে আমাদের রাইট আনসার হবে প্রোনাউন। আমরা আরো কিছু এক্সাম্পলস দেখে নেব, তার আগে দেখে নিই। এই যে দেখেন, এর সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড আ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের 9-10-এ, তখন আমি অবশ্য নিজেও প্রাইভেট পড়াতাম। তো যা হোক, এটাকে কোনটা বলা হয়, সেটা হচ্ছে প্রোনাউন। সাবস্টিটিউটিং ওয়ার্ড, এই যে আমরা বিকল্প বা বদলি শব্দ প্রোনাউনকে, কারণ এটা নাউনের পরিবর্তে বসে। দেখেন, এ প্রোনাউন টেকস দ্য প্লেস অব এ অবলিক অ্যান্ড। তো এক্ষেত্রে দেখেন, এটা বিআরসির সিনিয়র অফিসার 98 সালের পরীক্ষার প্রশ্ন, আবার বলা যায় না সামনে রিপ্লেস হতে পারে। তাহলে প্রোনাউন বসে নাউনের পরিবর্তে। তো এ অবলিক অ্যান দেওয়ার কারণ এখানে অ্যান্টিসিডেন্ট নাকি ভার্ব নাকি নাউন নাকি সাবজেক্ট, এটা কনফিউজ করার জন্য এ অবলিক অ্যান দেওয়া হয়েছে। তাহলে কি হবে, এ প্রোনাউন টেক্স দ্য প্লেস অব আ প্রোনাউন না নাউন, তাহলে হবে নাউন, যেহেতু প্রোনাউন কার পরিবর্তে বসে, নাউনের পরিবর্তে। যেন আপনারা কনফিউজ হন যে অ্যান্টিসিডেন্ট নাকি নাউন নাকি সাবজেক্ট নাকি, এই জন্যই এ অবলিক অ্যান। এবারে আসেন, এ ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ আ নাউন, যে শব্দটা নাউনের পরিবর্তে বসে ইজ কল্ড, তাকে বলা হয়। পূবালী ব্যাংকের দেখেন নিয়োগ পরীক্ষায় 2000 সালে আসছিল, পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেন্ডেন্ট এর নিয়োগ পরীক্ষায় আসছে 19 সালে। তাহলে যে ওয়ার্ডটা নাউনের স্থানে বসে তাকে আমরা বলি প্রোনাউন। নাউনের স্থানে বসলে যে সেটা সাবজেক্ট হবে, আসলে তা না। সাবজেক্টের স্থলে নাউন, প্রোনাউন, নাউন ইকুইভ্যালেন্ট এগুলো বসতে পারে, তো অ্যাডভার্ব, অবজেক্ট এগুলো না। তাহলে আমরা এই রুলসের উপরে আরো কিছু দেখে আসি, আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু বড় করে নিই, সেন্টার পয়েন্টে নিই। তাহলে দেখেন, এই যে দেয়ার হাউস ইজ দ্য ওয়ান উইথ দ্য বিগ গার্ডেন ইন ফ্রন্ট, ওই যে উইথ লং গ্রে হেয়ার আমরা দেখলাম সেম প্যাটার্নে। কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার ক্ষেত্রে, সুনির্দিষ্টভাবে নির্দেশ করার ক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে দ্য ওয়ান ব্যবহার করতে পারি। দেয়ার হাউস, দেয়ার হাউস মানে এখানে দেখেন দ্য হাউস ইজ দ্য ওয়ান মানে দ্য হাউস, এই দেয়ার হাউসের পরিবর্তে আমরা ব্যবহার করলাম দ্য ওয়ান, নির্দিষ্ট করলাম। উইথ দ্য বিগ গার্ডেন ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট, ফ্রন্ট না কিন্তু উচ্চারণ হবে ফ্রন্ট, অর্থাৎ সামনে বিশাল বাগান বিশিষ্ট
তাদের বাড়িটা, বাড়িটাই তাদের বাড়ি, সামনে বিশাল বাগান বিশিষ্ট বাড়িটাই তাদের বাড়ি। দেখেন আওয়ার হাউস ইজ দ্য ওয়ান নেক্সট টু দ্য স্কুল, অর্থাৎ স্কুলের পাশেই যে বাড়িটা সেটাই আমাদের বাড়ি। তাহলে এই যে আওয়ার হাউসের পরিবর্তে দ্য ওয়ান। নেক্সটে দেখেন দ্য বুক, দেখেন দ্যাট ইউ গেভ মি, মানে যে বইটা তুমি আমাকে দিয়েছিলা। এখানে আমি দ্যাট স্পোকেনে ব্যবহার নাও করতে পারি, স্পোকেনের ক্ষেত্রে বা ইনফর্মাল রাইটিং এর ক্ষেত্রে এই জায়গায় কিন্তু দ্যাট উজ্জ থাকতে পারে, উজ্জ রাখাও যায়। মানে দ্য বুক ইউ গেভ মি, স্পোকেন আমরা এইভাবে বলি দ্য বুক ইউ গেভ মি, মানে আর রাইটিং এর ক্ষেত্রে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করি। মানে এটা যেহেতু অ্যাডজেক্টিভ ক্লজ, এই ক্লজের দ্যাটটাকে আমরা মানে কি উঠিয়ে দিতে পারি বা ব্যবহার না করলেও পারি, কিন্তু ফর্মাল রাইটিং এ মানে লেখাটা উত্তম, কিন্তু স্পোকেন বা ইনফর্মাল রাইটিং এর ক্ষেত্রে এখানে দ্যাটের দরকার নাই। তাহলে দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ আ ভেরি গুড ওয়ান, এই যে দেখেন ওয়ানটা বসছে কিসের পরিবর্তে, বুকের পরিবর্তে। দ্বিতীয়বার আমি আর কি করলাম, বুক ব্যবহার করলাম না, রিপিট করলাম না, এই কারণে ওয়ান। দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ আ ভেরি গুড ওয়ান, যে বইটা তুমি আমাকে দিয়েছিলে এটা খুবই ভালো একটা বই। তাহলে বাংলায় কিন্তু দুইবারই হয়ে যাচ্ছে। এবারে আসে দিস বুক ইজ আ গুড ওয়ান আই রেড ইট, মানে কি আমি এটা পড়লাম, এই বইটা একটা ভালো বই। দেখেন দ্য পেন দ্যাট ইউ গেভ মি ইজ এ গুড ওয়ান, ওই যে সেম, এটা সেম এক্সাম্পল, একটু মডিফাই করছি এই আর কি। দেখেন দ্য প্ল্যান ইউ প্রপোজ ইজ আ গুড ওয়ান, এখানে প্ল্যানটাই হচ্ছে ওয়ান। পরে দেখেন উই অ্যাগ্রিড দ্যাট, আমরা সম্মত হলাম যে দ্য প্রপোজাল ওয়াজ আ গুড ওয়ান, প্রপোজালটা কি ছিল, একটা প্রস্তাবটা একটা ভালো প্রস্তাব ছিল। মানে এরপরে আসেন দ্য স্টেশন সিমড এ ভেরি স্মল ওয়ান, স্টেশনটাকে খুবই ছোট মনে হলো, মানে স্টেশনটা একটা খুব ছোট স্টেশন। নেক্সট দ্য গ্লাস হ্যাজ বিন ইউজড, মানে কি গ্লাসটা, দিস গ্লাস হ্যাজ বিন ইউজড, এই গ্লাসটা ব্যবহার করা হয়েছে। টেবিলের উপরে ধরেন একটা গ্লাস আছে ডাইনিং এর উপরে, সেক্ষেত্রে বা কাউকে পরিবেশন করা হয়েছে, সেক্ষেত্রে আমি সেই গ্লাসের কথা বলতেছি, পানি খাওয়ার যে গ্লাস, গেলাস যেটা বলি। প্লিজ ফেস মি আ ক্লিন ওয়ান, মানে যাও গিয়ে নিয়ে আসো, গো অ্যান্ড গেট মি এ ওয়ান, গিয়ে নিয়ে আসো অর্থাৎ আমরা ফেস ব্যবহার করি, ফেস মি এ ডাস্টার, যাও গিয়ে একটা, মানে গো অ্যান্ড গেট মি এ ডাস্টার, মানে তুমি যাও, যাওয়ার সময় আসার সময় আবার সাথে নিয়ে এসো, গো অ্যান্ড টেক। তো ক্লিন ওয়ান মানে কি গ্লাসটা ব্যবহার করা হয়েছে, আমাকে দয়া করে একটা পরিষ্কার গ্লাস এনে দাও, এই যে ওয়ানটা হলো গ্লাসের পরিবর্তে। এত বিস্তারিত পড়ানোর কারণে একটাই, আপনাদের এরপরে না স্পোকেনের ক্ষেত্রে না রাইটিং এর ক্ষেত্রে কোনো প্রবলেমই থাকবে না। বাংলাদেশে আমার সমালোচনা অনেক বেশি, আমার ক্রিটিক্সের অভাব নাই, কিন্তু আমি এটুকু ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাসিউরেন্স দিতে পারি, আমি আপনাদেরকে যত এক্সাম্পলস প্রোভাইড করতে পারবো, যত মানে কি বলবো উদাহরণ সরবরাহ করতে পারবো আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেখার ক্ষেত্রে, এইটা ক্ষেত্র বিশেষে কখনো কখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর পক্ষেও ইম্পসিবল বিষয় হয়ে দাঁড়াবে। এবারে আসেন দেখেন দ্য টাস্ক বিফোর আস, মানে আমাদের সামনে যে কাজটা আছে, ইজ আ ডান থিং ওয়ান, মানে সাহসী একটা কাজ। দেখেন মাই ডিসিশন কি হয়েছে, আমার সিদ্ধান্ত, প্রুভ টু বি আ গুড ওয়ান, মানে কি একটা ভালো সিদ্ধান্ত বলে প্রমাণিত হয়েছে। তাইলে আমার এই ডিসিশনের পরিবর্তে আমি ব্যবহার করলাম গুড ওয়ান, মানে মাই ডিসিশন ইজ এ ভেরি গুড ডিসিশন বা ইজ এ গুড ডিসিশন। তো ওয়ান ব্যবহার করলাম আমি ডিসিশনের ক্ষেত্রে, এটা কিন্তু এক্ষেত্রে ডিসিশন কাউন্টেবল নাও। একইভাবে দেখেন দ্য টাস্ক ওয়াজ আ ফর্মিডেবল ওয়ান, ফর্মিডেবল মানে ভয়ানক। এবার আসি প্লুরালের ক্ষেত্রে, দেখেন গ্রিন অ্যাপলস মানে কি কাঁচা আপেল, অফেন টেস্ট বেটার দেন দ্য রেড ওয়ান্স, এখানে রেড ওয়ান্স মানে এখানে রাইপ বোঝাচ্ছে আর কি, আসলে কি তাই? আসলে তা না, আমি আম বোঝাতে গিয়ে আপনাদের আপেল বুঝাই ফেলছি। দেখছেন কখনো কখনো আমাদেরও মতিভ্রম হয়ে যায়। এখানে বলছে যে অনেক আপেল আছে, সবুজ আপেল, আমার খুব পছন্দের আপেল হলো সবুজ আপেল, এর দামও বেশি, অফেন টেস্ট বেটার দেন রেড ওয়ান্স, এখানে লাল আপেল। আর এখানে যদি আমি বলতাম যে র ম্যাঙ্গোস, ঠিক আছে, অফেন টেস্ট বেটার দেন, ঠিক আছে, তাহলে র বা গ্রিন ম্যাঙ্গোকে আমরা বলি গ্রিন ম্যাঙ্গো, কাঁচা আম, আর পাকা আমের ক্ষেত্রে বলি রাইপ ওয়ান্স। এই যে দেখেন এখানে ক্লিয়ার করে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। গ্রিন ম্যাঙ্গোস, ম্যাঙ্গোর ক্ষেত্রে কিন্তু দুই প্লুরালি ব্যবহৃত, এটা বহুল ব্যবহৃত, ম্যাঙ্গোস MANGOES, ম্যাঙ্গোস, কিন্তু আমি শুধু একটা এসও দিতে পারি,
বুঝতে পারছেন? এই যে MANGOS এটাও রাইট, তবে এটা কম প্রচলিত। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে সার্চ দেন, পেয়ে যাবেন। অফেন টেস্ট বেটার দেন, ঠিক আছে। রাইপ ওয়ান, রাইপ মানে কি? পাকা। তাহলে কি হচ্ছে আমাদের, যে কাঁচা আম পাকা আমের চেয়ে স্বাদ মানে অপেক্ষাকৃত ভালো। তার এখানে হলো যে সবুজ আপেলের স্বাদটা লাল আপেলের চেয়ে প্রায় ভালো। তা আসলেই তাই, সবুজ আপেলের দামও বেশি, স্বাদও ভালো, এবং এর মধ্যে একটু করে আমটি আমটি টক টক একটা ইয়ে থাকে, বেশ ভালোই লাগে। পরেরটাই আসেন, দেখেন র ভেজিটেবল। এখানে উচ্চারণের ক্ষেত্রে কিন্তু পরের ইটা উচ্চারিত হবে না, এটা হবে ভেজিটেবলস। ভেজিটেবলস মানে কি? কাঁচা সবজি, কাঁচা সবজি। কন্টেইন মানে কি? ধারণ করে, কাঁচা সবজিতে থাকে। মোর পটাশিয়াম দেন কুকড ওয়ান। কুক মানে রান্না করা, অর্থাৎ রান্না করা সবজির চেয়ে কাঁচা সবজিতে কি থাকে? বেশি পটাশিয়াম থাকে। তার মানে রান্না করা সবজির চেয়ে যে কাঁচা সবজি যেটা, এটা বেশি পটাশিয়াম ধারণ করে বা বেশি পটাশিয়াম এতে থাকে। পরে দেখেন ওয়াটার দিস, দিস থেকে দিস, জ আগে দন্ত স, দিস, দিস এটা জ হবে। দিস প্ল্যান্টস টুয়াইস আ উইক। ওয়াটার দিস প্ল্যান্টস টুয়াইস আ উইক মানে সপ্তাহে 2 বার করে এই গাছগুলোতে পানি দাও, পানি দিবা। অ্যান্ড লাইকওয়াইজ, ঠিক একইভাবে মানে সপ্তাহে 2 বার করে। এই যে লাইকওয়াইজ, খেয়াল করবেন এই অ্যাডভার্বগুলোর ব্যবহার দেখতে হবে। অ্যাডভার্ব মানে এই যে টুয়াইস আ উইক, টুয়াইস আ উইক মানে হলো লাইকওয়াইজ, সপ্তাহে 2 বার। লাইকওয়াইজ মানে সপ্তাহে 2 বার। দা ওয়ান্স, দা ওয়ান্স মানে এই যে দা প্ল্যান্টস কোথায়? ইন দা বেডরুম মানে বেডরুমে যে গাছগুলো আছে সেইগুলোতেও সপ্তাহে 2 বার করে কি দিবা? পানি দিবা। তো ভালো কথা, এই যে লাইকওয়াইজ আমরা এখানে অ্যাডভার্ব ব্যবহার করলাম, এটাকে তাই বলে এটাকে আমরা কিন্তু আবার প্রোনাউন বলতে পারবো না, এটার রিপিটেশন কিন্তু এটা। তাহলে দিস প্ল্যান্টস, এই প্ল্যান্টস এর পরিবর্তে আমরা এখানে ব্যবহার করলাম ওয়ান্স। তাহলে এটা নাউন আর এটা হচ্ছে প্রোনাউন। দেখেন এ বলতেছে, ধরেন আলিম বলল যে উই হ্যাভ বট আ নিউ টিভি, আমরা নতুন একটা টিভি কিনছি। বি বলছে হোয়াট ওয়াজ দ্য ম্যাটার উইথ দ্য ওল্ড ওয়ান। হ্যাঁ ঠিক আছে, বিতে বাবুল হতে পারে যে হোয়াট ওয়াজ দ্য ম্যাটার উইথ দ্য ওল্ড ওয়ান মানে পুরাতনটার কি অবস্থা বা পুরাতনটার কি হয়েছে। ওল্ড ওয়ান এই যে টিভির পরিবর্তে নিউ টিভি, আর এটা হলো ওল্ড ওয়ান মানে দা ওল্ড টিভি, পুরাতন টিভির ক্ষেত্রে কি হয়েছে বা পুরাতন টিভিটার কি হয়েছে। তাহলে একইভাবে দেখেন উইচ ডু ইউ ওয়ান্ট, তাহলে কি হচ্ছে মানে কোনটা তুমি চাচ্ছ। আই উইল টেক দ্য লিটল ওয়ান, আমি একটা বড় আছে, বিগ ওয়ান আছে, আর একটা হলো লিটল ওয়ান, আমি সবচেয়ে ছোটটাই নেব। পরেরটা দেখেন শি ওয়াজ, দেখেন ওয়ারিং হার নিউ ড্রেস দ্য রেড ওয়ান, সে তার লাল, এই যে দেখেন ড্রেসের পরিবর্তে ওয়ান। একইভাবে দেখেন আই লাইক দ্য ব্লু টি শার্ট ওভার দেয়ার, ওভার দেয়ার মানে ওখানে। হিজ ওয়াইফ ওভার দেয়ার, ওখানে যেমন কি বলছে হু ইজ ওভার দেয়ার, ওখানে কে রে, তখন কেউ বলতেছে ইটস মি বা ইটস অমুক। ওভার হিয়ার আর ওভার দেয়ার। তেমনি একইভাবে ইন হেয়ার ইন দেয়ার, কোনো আবদ্ধ স্থান কোনো স্থানের মধ্যে বলা হচ্ছে এর মধ্যে ধূমপান নিষেধ, তাহলে স্মোকিং ইজ ফরবিডেন ইন হিয়ার, নট হেয়ার, ইন হিয়ার মানে ওই স্থানের মধ্যে। দেখেন হি উইল বি দ্য অ্যাক্টিং ডাইরেক্টর বা ডিরেক্টর মানে কি, সে ভারপ্রাপ্ত পরিচালক হবে। আনটিল দে ক্যান অ্যাপয়েন্ট আ পার্মানেন্ট ওয়ান মানে কি, একদম স্থায়ী পরিচালক নিয়োগ করা পর্যন্ত সে কি হবে? ভারপ্রাপ্ত পরিচালক হবে। তাহলে অ্যাক্টিং ডাইরেক্টর, অ্যাক্টিং মেয়র, অ্যাক্টিং মানে যেটাই হোক আর কি, ভারপ্রাপ্ত। এখন দেখেন আই উড রাদার স্লিপ অন এ ফার্ম ম্যাট্রেস মানে কি, আমি বরং কি করব? শক্ত, ফার্ম মানে শক্ত, ম্যাট্রেস মানে তোষক বা জাজিমের উপরে ঘুমাবো। দেন এ সফট ওয়ান মানে কি, একটা কোমল বা নরম। তো এই ওয়ান মানে ম্যাট্রেস, ওয়ান মানে ম্যাট্রেস মানে ফার্ম ম্যাট্রেস, আর হলে সফট ম্যাট্রেস। তো আশা করি আপনাদের এই বিষয়গুলো আর বুঝতে সমস্যা হওয়ার কথা না। ঠিক একইভাবে দেখেন দিস কেকস, আগের মতো দেখলাম, আর ডিলিশাস মানে কি, কেকগুলো কি সুস্বাদু। ইউ শুড ট্রাই ওয়ান, তোমার একটা কি করা উচিত? খাওয়া উচিত, অন্তত চেখে দেখা উচিত। আমরা বলি না একটু চেখে দেখো, টেস্ট নিয়ে দেখো। তো দেখেন মাই নিউ জব ইজ মাচ দ্য সেম অ্যাজ দ্য পাস্ট ওয়ান মানে কি,
আমার নতুন যে চাকরিটা এইটা প্রথমটার মতোই প্রায় সেম, মানে অনেক বেশি এর মিল আছে, মাছ দা সেম। আই হ্যাভ সিন মোস্ট অফ হিজ মুভিজ, মানে কি আমি তার অধিকাংশ মুভি দেখছি। কার? সেটা শাহরুখ খানের হতে পারে। অনলি এ ফিউ মানে নট ম্যানি, অনলি এ ফিউ মানে নট ম্যানি মানে ভেরি ফিউ আর অ্যাজ গুড অ্যাজ হিজ ফার্স্ট ওয়ান। তার যে প্রথম সিনেমা, এই প্রথম সিনেমার মতো তার অল্প কয়েকটা। মনে রাখবেন স্পোকেন ইংলিশে আমরা যে অনলি এ ফিউ ব্যবহার করি, এর ফর্মাল রূপ হচ্ছে ফিউ, মানে খুবই কম, অল্প কয়েকটা হাতে গোনা। তো এর পরিবর্তে আমরা ভেরি ফিউ ইউজ করতে পারি অথবা অনলি ফিউ ইউজ করতে পারি, মানে ফিউ, ভেরি ফিউ, অনলি এ ফিউ। আর এটাকে আমরা আরো ভালোভাবে বলতে পারি নট ম্যানি আর অ্যাজ গুড অ্যাজ ইজ ফার্স্ট ওয়ান, মানে এই সংখ্যাটা বেশি না। তারপরে দেখেন দ্য নিউ কন্ট্রাক্ট উইল বি দ্য সেম, মানে কি নতুন চুক্তি একই রকমই হবে, ঠিক আছে। ইন এভরি পার্টিকুলার মানে প্রত্যেকটা দিক দিয়ে, অ্যাজ দ্য নিউ ওল্ড ওয়ান মানে পুরাতন চুক্তির মতোই। একইভাবে দেখেন গ্রিন আপেলস অফেন টেস্ট বেটার দেন, এটা আমরা পড়ে আসলাম। র ভেজিটেবলস পড়ে আসলাম। There is little evidence that harsher punishment deter any better than more lenient one, এই যে পানিশমেন্টস থেকে ওয়ান্স, মানে এখানেও প্লুরাল, এই প্লুরালের পরিবর্তে মানে এখানে হার্শার মানে কঠোর শাস্তি, এখানে হলো মানে কোমল শাস্তি বা নরম, যেটাকে আমরা বলি সহনীয় আর কি, স্বাভাবিক। দেখেন শি টুক মাই প্লেট অ্যান্ড গেভ মি আ ক্লিন ওয়ান, সে আমার প্লেটটা নিয়ে গেল এবং আমাকে একটা পরিষ্কার প্লেট দিল, তাহলে প্লেটের পরিবর্তে ওয়ান। দিস কার ইজ ফার বেটার দেন আওয়ার ওল্ড ওয়ান, মানে কি আমাদের পুরাতন গাড়ির চেয়ে এই গাড়িটা কি বেশ ভালো। দিস কার তাহলে ফার বেটার, বেটারের আগে আমরা মাস ব্যবহার করতে পারি, ফার ব্যবহার করতে পারি, এই কম্পারেটিভকে আরো পাওয়ারফুল করার জন্য। দেখেন আওয়ার নিউ হাউস ইজ ডাবল দ্য সাইজ, ওই যে মাস দ্য সেম দেখলেন অফ আওয়ার ওল্ড ওয়ান, মানে কি আমাদের যে নতুন বাড়িটা এটার আকারটা হচ্ছে ডাবল কোনটার চেয়ে, আমাদের পুরাতন বাড়ির চেয়ে। তাহলে ডাবল দা সাইজ, তেমনি মাস দা সেম। এই যে দেখেন এই ইয়েগুলো আপনারা এক্সাম্পল গুলো ভালো করে দেখবেন অটোমেটিকলি আপনাদের স্পোকেনটা আরো কি বলবো যে ধারালো হবে, ফ্লুয়েন্ট হতে পারবেন। একইভাবে দেখেন হিজ বট মি, মানে হিজ মানে হলো হি হ্যাজ বট মি এ স্মার্ট নিউ ক্যামেরা, এর উচ্চারণ হবে কিন্তু ক্যামেরা, ইংলিশে উচ্চারণ হবে ক্যামেরা, কিন্তু বাংলায় আমরা বলি ক্যামেরা, কিন্তু ইংলিশে হবে ক্যামেরা। এইটা কিন্তু প্রোনাউন্স হবে না। টু রিপ্লেস মাই ওল্ড ওয়ান, তার মানে আমার পুরাতন যেটা এটার পরিবর্তে সে আমাকে একটা নতুন স্মার্ট ক্যামেরা কিনে দিল। এই যে ওল্ড ওয়ান ক্যামেরার পরিবর্তে শি বট এ নিউ ফোন, সে নতুন একটা ফোন কিনলো। বিকজ হার ওল্ড ওয়ান হ্যাড ব্রোকেন ডাউন, তার মানে কি তার আগেরটা পুরাতনটা কি হয়ে গেছে, বিকল হয়ে গেছে বা অচল হয়ে গেছে, ব্রেকডাউন নষ্ট হয়ে যাওয়া। যেমন মাই কার ইজ অলওয়েজ ব্রেকিং ডাউন বা মাই ফোন ইজ অলওয়েজ ব্রেকিং ডাউন, আমার ফোনটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে বা বিকল হয়ে যাচ্ছে, কাজ করে না। পরেরটা আসেন দ্য নিউ হাউস ইজ নট ডিসিমিলার টু আওয়ার ওল্ড ওয়ান, এই যে আমাদের পুরান বাড়ির থেকে আলাদা না, ঠিক আছে। নট ডিসিমিলার মানে সিমিলার মানে একই রকম, এক্সেপ্ট দ্যাট ইজ এ বিট বিগার মানে এটা একটু বড়। একইভাবে দেখেন ইট উইল কস্ট অলমোস্ট অ্যাজ মাচ টু রিপেয়ার ইট অ্যাজ ইট উড বাই আ নিউ ওয়ান, মানে কি এটা ঠিক করতে যে খরচটা হবে, ঠিক আছে, এই নতুন একটা কেনার চেয়ে এর খরচটাই কি হবে, মোটামুটি প্রায় বেশি হবে। কোনো জিনিস থাকে যেটা মেরামত করতে বেশি খরচ করা যায়, সেক্ষেত্রে নতুন কেনাই ভালো। এই যে দেখেন এ সেকেন্ড হ্যান্ড কার মানে দ্বিতীয় হাতে যেটা ব্যবহার হয়েছে, সাপোজ আমি ব্যবহার করে ওটা সেল দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে ওইটা সেকেন্ড হ্যান্ড। কস্ট এ ফ্র্যাকশন অফ এ নিউ ওয়ান, মানে নতুন একটা গাড়ির একটা ভগ্নাংশ বিশেষ ব্যয় হয় এর পিছনে একটা সেকেন্ড হ্যান্ড কারের ক্ষেত্রে। ঠিক একইভাবে দেখেন হ্যাভিং লস্ট মাই পাসপোর্ট, আমি আমার পাসপোর্ট হারানোর পরে কি করছি, অ্যাপ্লাইড ফর এ নিউ ওয়ান, নতুন একটা পাসপোর্টের জন্য আবেদন করলাম। একইভাবে দেখেন আনলাইক মোস্ট সিস্টেম, অধিকাংশ সিস্টেমের মতো না, আনলাইক লাইক না কিন্তু আনলাইক, লাইক মানে মতো, আনলাইক মানে মতো না। দিস ওয়ান ইজ ইজি টু ইনস্টল মানে অন্যগুলা সিস্টেমগুলো জটিল আর এইটা হচ্ছে সহজ। দিস ওয়ান মানে দিস সিস্টেম ইজ ইজি টু ইনস্টল। একইভাবে দেখেন দোজ বুকস, দোজ যেমন আমি আগে বললাম দিস, এটা হবে দোজ বুকস সিম রাদার ডাল বিসাইড দিস ওয়ান,
তো এখানে মানে দিস বুক, কিন্তু ওইগুলা নিরস, রসকস নাই যাকে বলে। পরেরটাই দেখেন, হার বুকস আর অলওয়েজ এন্টারটেইনিং অ্যান্ড দিস ওয়ান ইজ নো এক্সেপশন। এটা কোনো লেখিকার বই, সেটা হুমায়ুন আহমেদের বই ধরে নিলাম যে হিজ বুকস আর অলওয়েজ এন্টারটেইনিং, মানে কি সবসময় বিনোদনদায়ক। অ্যান্ড দিস ওয়ান মানে দিস বুক ইজ নো এক্সেপশন, এই বইটাও ব্যতিক্রম না, ওয়ানটাই হচ্ছে বুকসের পরিবর্তে, মানে বুক, দিস বুক। এই যে দেখেন, কাস্টমস সিমিলার টু দিস ওয়ান মানে কাস্টম, দিস কাস্টম আর ফাউন্ড অ্যামং মেনি পিপল অফ দ্য ওয়ার্ল্ড। পরে দেখেন, অফ অল দ্য নিউজ পেপার, এই যে এখানে প্লুরাল, আমরা যেটা দেখে আসলাম অ্যামং অল দ্য, এই এক্সাম্পলের মতো, এই যে এই এক্সাম্পল দেখেন, অ্যামং দ্য স্টুডেন্টস দ্য বেস্ট ওয়ান, ঠিক এটার ক্ষেত্রেও তাই। দেখেন, অ্যামং অল দ্য নিউজ পেপার দিস ওয়ান ইজ দ্য ওয়াস্ট, এর উচ্চারণ কিন্তু হবে ওয়াস্ট, নট ওয়ার্স্ট, অফ দ্য ফ্যাক্ট। একইভাবে দেখেন, অ্যাজ এ ইউজফুল রেফারেন্স ডিকশনারি, এখানে কিন্তু আটটা উচ্চারণ হচ্ছে না, রেফারেন্স ডিকশনারি দিস ওয়ান সারপ্লাসেস অল আদার, মানে কি সহায়ক বা উপকারী রেফারেন্স হিসেবে, রেফারেন্স ডিকশনারি হিসেবে এইটা সারপ্লাস মানে ছাড়িয়ে যাওয়া, সারপ্লাসিস অল আদার্স, অন্য সবগুলোকে এটা ছাড়াইয়া যায়। একইভাবে দেখেন, দিস হাউস ইজ অলমোস্ট আইডেন্টিক্যাল টু দ্য ওয়ান, এই যে দ্য ওয়ান, আবারও এই বাড়িটা ওই বাড়ি, হোয়ার আই লিভড অ্যাজ এ চাইল্ড, যে বাড়িতে আমি শিশুকালে বসবাস করতাম, এই বাড়িটা ঠিক ওইটার মতো, আইডেন্টিক্যাল মানে অনুরূপ বা মতো। একইভাবে দেখেন, আই ফাউন্ড এ ভেইস, ঠিক আছে, দ্যাট ইজ অ্যান এক্সাক্ট ম্যাচ অফ দ্য ওয়ান আই ব্রোক, মানে আমি যে ভেসটা ভাঙছি এটা অনেকটাই তার মতো দেখতে বা মিল আছে। তো অনেক এক্সাম্পল দিলাম, আশা করি আপনাদের আর এক্সাম্পলসের প্রয়োজন হবে না। আর দরকার আছে কি? আমার মনে হয় না যে আর দরকার হবে। তো আমরা যাও ফিরে যাই আমাদের মূল আলোচনায়। তো আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশনস দেখি। প্রোনাউনের টাইপ বা কাইন্ডস হচ্ছে মূলত 8 প্রকার। তো এখানে দেখেন, পার্সোনাল প্রোনাউন ইনক্লুডিং পজেসিভ অ্যাডজেক্টিভ। মজার একটা বিষয়, কোনো গ্রামারিয়ান এই যে মাইকে প্রোনাউনই বলছে, ঠিক আছে। মা আমরা যেটাকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলি, ঠিক আছে, এটাকে অনেক গ্রামারিয়ান কিন্তু প্রোনাউনের মধ্যেই রাখছে। অনেকে জ্ঞান দিতে চলে আসে যে আপনি এইগুলোকে তো অ্যাডজেক্টিভ, এর নাউনের আগে বসে, এদেরকে প্রোনাউনের মধ্যে রাখছেন কেন? এদের উৎপত্তি কিন্তু প্রোনাউন থেকেই। এ কারণে অনেক গ্রামারিয়ানই, মডার্ন গ্রামারিয়ানের মধ্যেও কেউ এটাকে প্রোনাউনের মধ্যেই রাখছে। অ্যাডমিশন টাইমে আপনার ক্লাসগুলো খুব দরকার ছিল, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার কন্টিনিউ করবো, হয় কম্পিউটার স্ক্রিনে অথবা আমার যে ডিজিটাল বোর্ড কিনলাম, বোর্ডে ইনশাল্লাহ ক্লাস কন্টিনিউ করব। তাহলে দেখেন, পার্সোনাল প্রোনাউন মানে যে প্রোনাউনগুলো পার্সনকে, ব্যক্তিকে নির্দেশ করে, ঠিক আছে। এখন অনেকে বলতে পারেন ইট এরা তো ব্যক্তি নির্দেশ করে না, এরাও পার্সোনালি ইম্পার্সোনাল, বুঝতে পারছেন? এরা বস্তুবাচক না, আসলে এরা ইম্পার্সোনাল প্রোনাউন। মানে পার্সোনালের যেমন আমরা বলি যে ম্যান ইজ মর্টাল, তো এর মানে কি মেয়েরা কি অমর, ঠিক বিষয়টা এইরকম। তো ইটটা কিন্তু ডেমনস্ট্রেটিভ না, ইটটা ইটস দে, ইটের পরিবর্তে দে, ইটের প্লুরাল হচ্ছে দেই, কিন্তু হিয়েরও প্লুরাল, শিয়েরও প্লুরাল, এবং এই যে বস্তুবাচক কোনো কিছু প্রাণ আছে এইরকম বোঝাতে আমরা ইটও ব্যবহার করি, ডগের ক্ষেত্রে ইট ব্যবহার করতেছি। তো ভালো কথা। তাহলে কি বললাম যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, তাই বলে কি মেয়েরা মানে প্রথমত সবগুলোই কি, ছেলে হোক মেয়ে হোক নারী পুরুষ সবই মানুষ, মেয়েরাও মানুষ, ঠিক এখানেও তাই। এটা ইম্পার্সোনাল প্রোনাউন, ইম্পার্সোনাল প্রোনাউনটা পার্সোনাল প্রোনাউনের মধ্যেই আসে, এই বিষয়টা বুঝতে হবে। তো এর মধ্যে আবার ভাগ আছে, যারা সাবজেক্ট হিসেবে কাজ করে আমরা তাদেরকে বলি নমিনেটিভ, বা সাবজেক্টিভ, অবজেক্ট হিসেবে কাজ করে তাদেরকে আমরা বলি অবজেক্টিভ। এইগুলো নাউনের আগে যেই প্রোনাউন, এই যে মাই, তারপরে আওয়ার, তারপরে ইওর, তারপরে হিজ, হার, ইটস, ঠিক আছে, দেয়ার, এইগুলো যেহেতু নাউনের সামনে বসে ট্রেডিশনাল গ্রামারে, এদেরকে ট্রেডিশনাল গ্রামারে বলা হচ্ছে এরা পজেসিভ অ্যাডজেক্টিভ। এই যে এবারে পজেসিভ অ্যাডজেক্টিভ লেখা আছে, পজেসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু মডার্ন গ্রামারে এদেরকে বলা হয় পজেসিভ ডিটারমিনার। এরা চলে যায় ডিটারমিনারের মধ্যে, কারণ এটা ডিটারমিন করে, নির্দিষ্ট করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসেন রিফ্লেক্সিভ প্রোনাউন আর ইমপ্যারেটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা মূলত বসবে ভার্ব এবং প্রেপোজিশনের পরে, কিন্তু এরা যদি কখনো সরাসরি নাউন বা প্রোনাউনের পরে বসেই তাকে মডিফাই করে, মানে ওই নাউন বা যেমন আই মাই সেলফ, ঠিক আছে, আই ব্রক ইট সেলফ, ওই যে ইট সেলফ, ঠিক আছে, আই মাই সেলফ, ঠিক আছে, হি হিমসেলফ, দ্য মেয়র হিমসেলফ, দ্য প্রাইম মিনিস্টার হিমসেলফ, দ্য মিনিস্টার হিমসেলফ, ঠিক আছে,
তো এই যে কোনো সাবজেক্ট বা অবজেক্টের পরেই যদি বসে ওইটাকে আরো জোরালো করে, ইমফ্যাসিস দেয়, সেক্ষেত্রে এটা হয়ে যাবে ইমফ্যাটিক প্রোনাউন। ইমফ্যাটিক প্রোনাউন, যেমন উই আওয়ারসেলফ, ঠিক আছে, আই মাইসেলফ, ইউ ইয়োরসেলফ, মানে তুমি নিজেই দায়ী, ইউ ইয়োরসেলফ আর লায়েবল, অথবা তুমি নিজেই দোষী, ইউ ইয়োরসেলফ আর গিলটি, অথবা ইউ ইয়োরসেলফ আর টু ব্লেম, তোমরা নিজেরাই, ঠিক একইভাবে যে হি হিমসেলফ, সে নিজেই দায়ী, সে নিজেই দায়ী। ভালো কথা। তো নাউন প্রোনাউনের পরে বসলে এরা ইমফ্যাটিক। তো ভালো কথা, এই বিষয়টা মাথায় রাখবেন। পরে বসে কিন্তু ইমফ্যাসিস দিতে হবে, যেমন ইমফ্যাসিস না দিলে নাও হতে পারে। যাক, এরকম এক্সাম্পলস আপনাদেরকে আমি দেখাবো না, এক্সেপশন আছে। যেমন একটা মজার বিষয় আপনাদেরকে বলে রাখি, সাধারণত কোনো নাউনের সাথে বা শব্দের শেষে লেস দেখলে আমরা ওইটাকে অ্যাডজেক্টিভ ধরি, কিন্তু দেখেন রিগার্ডলেস, এটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। আবার অনেক সময় নাউনের সঙ্গে এলওয়াই আমরা যুক্ত করি, সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়। কিন্তু অনেক ক্ষেত্রে নাউনের সাথে এলওয়াই যুক্ত করলেও সেটা কি হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। এই বিষয়গুলো নিয়ে অনেক পোস্ট আমার দেওয়া আছে। তো ইংরেজি গ্রামারের প্রচুর এক্সেপশন আছে। তো এবার আসেন ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেশন মানে নির্দেশ করা বা প্রদর্শন করা। কলেজে ডেমনস্ট্রেটর থাকে, উনি দেখায় দেয়, প্রদর্শন করে কোনটা কি। তো যাক, ভালো কথা। সায়েন্সের ক্ষেত্রে ডেমনস্ট্রেটর থাকে। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, মানে দিস ইজ মাই ব্যাট, দিস ইজ মাই ব্যাট, ঠিক আছে। দিস আর মাই বুকস, এই যে দিস, দ্যাট, দ্যাট, দোস। তো নিকটবর্তী সময় বা কাছের কোনো নিকটবর্তী বস্তু নির্দেশ করার ক্ষেত্রে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি দিস, প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করি দিস। দূরবর্তী বা ওই যে অতীতের বা ভবিষ্যতের, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি সিঙ্গুলার অর্থে দ্যাট, আর বহুবচন বোঝালে দোজ। এগুলোনের অনুরূপ বোঝাতে আমরা সো, সাজ, দা, সেম, এই যে ওয়ান দেখে আসলাম, ওয়ান, দা, ওয়ান্স, এই যে দেখেন অ্যামং দা, ঠিক আছে, স্টুডেন্ট, দ্য বেস্ট ওয়ান ইজ আ। তো সবসময় যে এইটা পার্সোনাল বলবো তা কিন্তু না, এই ওয়ান, ওয়ান্সকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে নিয়ে যাইতে পারি সেক্ষেত্রে। যা এতক্ষণ যে আমরা ওয়ান আর ওয়ান্স দেখে আসলাম, পরীক্ষায় যদি আসে এই ওয়ান, ওয়ান্স কোনটা আমরা নির্দেশ করলাম, ডেমনস্ট্রেট করলাম, এগুলো মাথায় রাখা উচিত। এবারে আসেন ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট, নির্দিষ্ট করে বোঝায় না। এই শব্দগুলো ওয়ান, যে ওয়ান শুড ডু ওয়ান ডিউটি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি মানে কি, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান্স হেলথ মানে কি, যে যার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। তো এই যে বিষয়গুলো ওয়ান, এনি, সাম, মেনি, এরা নির্দিষ্ট করে কাউকে বোঝায় না, অনির্দিষ্ট করে একজন বা অনেকজনকে বা সবাইকে বোঝায়। এ কারণে এরা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। এটা ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে, আবার এই যে এনিথিং, নাথিং, এভরিথিং, ঠিক আছে, সামথিং, এই জন্য এগুলো বস্তুকে বোঝাতে পারে। থিং তো আছেই, বোঝাই যাচ্ছে। আর ওয়ান, এই যে বডি। তারপরে দেখেন ইন্টারোগেটিভ প্রোনাউন, বোঝাই যাচ্ছে ইন্টারোগেশন করতেছে, প্রশ্ন জিজ্ঞেস করতেছে। ইন্টারোগেশন থেকে, প্রশ্ন জিজ্ঞাসা থেকে আসছে ইন্টারোগেটিভ, জিজ্ঞাসামূলক প্রোনাউন, সর্বনাম। তো দেখেন ওয়ার্ড, উইস, হুম, হুস, এইগুলো সাধারণত নাউনের আগে, যে নাউনের পরিবর্তে বসে, তাই এরা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। একইভাবে দেখেন রিলেটিভ প্রোনাউন, যখন এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোই সেন্টেন্সের মাঝখানে বসে, এরা মূলত প্রশ্ন মানে প্রশ্ন করবে না, এরা সেন্টেন্সকে যুক্ত করবে, মানে দুইটা ক্লজকে যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্স যখন গঠন করবে, সেক্ষেত্রে এরা হবে রিলেটিভ প্রোনাউন। তো এরা যখন রিলেটিভ প্রোনাউন হবে, তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি করি, ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করি। তারপর সাধারণত অক্সিলারি ভার্ব, যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, ঠিক আছে, হুইচ ডু ইউ ওয়ান্ট, ঠিক আছে, হুম ডু ইউ ওয়ান্ট। হু এর ক্ষেত্রে আলাদা, হুটা একটু ব্যতিক্রম। তো এদের ক্ষেত্রে কিন্তু যখন রিলেটিভ প্রোনাউন হবে, তখন এদের পরে সরাসরি সাবজেক্ট ভার্ব, মানে কি সেন্টেন্সের অ্যাফার্মেটিভ রূপ হবে। এখানে যেমন ইনভার্টেড ফর্ম বসতেছে, যে আগে ভার্ব ইনভার্সন হচ্ছে, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, এইরকম হবে না। মানে এখানে সরাসরি সাবজেক্টের পরে ভার্ব আসবে, ফাইনাইট ভার্ব আসবে। ডিস্ট্রিবিউশন মানে বন্টন করা হচ্ছে, ডিস্ট্রিবিউটিভ মানে এই বিভাজনমূলক আর কি। এই যে ইজ, আইদার, নিদার। তো এখানে দেখেন আইদারকে ব্রিটিশ ইংলিশে বলতেছে আইদার, কিন্তু আমেরিকান ইংলিশে বলে ইদার। নাইদার ব্রিটিশ ইংলিশে, কিন্তু আমেরিকান ইংলিশে এদেরকে বলে নিদার। এরা যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তখন কিন্তু এদেরকে ট্রেডিশনাল গ্রামারে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তখন এর সাথে আরেকটা আসবে, সেটা হলো এভরি। তো আরেকটা বিষয়, এরা যখন মডার্ন গ্রামার অনুসারে এদেরকে বলবেন যদি কোনো নাউনের পূর্বে বসে, সেক্ষেত্রে এরা তখন হয়ে যাবে ডিটারমিনার।
আর রেসিপ্রোকাল মানে পারস্পরিক, ইচ আদার, ওয়ান অ্যানাদার, জি দে লাভ ইচ আদার, ঠিক আছে, উই হেল্প ওয়ান অ্যানাদার, পারস্পরিকতা বোঝাবে যে আমরা একে অপরকে সাহায্য করি। আগে এই দুটা এরকম করা হতো যে দুইয়ের মধ্যে বোঝাতে ইচ আদার আর দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে ওয়ান অ্যানাদার ব্যবহার হতো, কিন্তু বর্তমান সময় এই দুটার আর কোনো পার্থক্য করা হয় না। আমার কথা খুব ফাস্ট হয়ে যাচ্ছে, আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, তা যা হোক দেখেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে আমরা দেখলাম ইচ, আইদার, নাইদার বা ইজ ইদার নিদার, তাহলে বিটাই রাইট আনসার। সাস হচ্ছে না, সাসটা আমাদের কার মধ্যে? ডেমনস্ট্রেটিভের মধ্যে। এই যে দেখেন সো সাস দ্য সেম, ওয়ান, ওয়ান্স, এরা হলো ডেমনস্ট্রেটিভ, কিন্তু এখানে আমাদের চাইছে ডিস্ট্রিবিউটিভ। এটা 38 মানে 38তম বিসিএস। দ্যাটটা আমাদের কি কি প্রোনাউন হতে পারে? দ্যাটটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে, দ্যাট রিলেটিভ প্রোনাউন হতে পারে, এই যে দেখেন দ্যাট রিলেটিভ প্রোনাউন হতে পারে। তো মজার একটা বিষয় দেখেন, এই যে দে, দেটা কিন্তু আমাদের পার্সোনাল প্রোনাউন হতে পারে, আবার এটা কি হতে পারে? দে কিন্তু আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও করতে পারি, আবার ইনডেফিনিট প্রোনাউনও করতে পারি। দেকে 3 জায়গায় ব্যবহার করা যায়। যাই হোক, আমরা পরে প্রশ্নের মধ্যেই পেয়ে যাব। পরে দেখেন এই যে উইচ ওয়ান ইজ দ্য ইনডেফিনিট প্রোনাউন। তো মাই সেলফ হচ্ছে পার্সোনাল প্রোনাউন, দেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে, আবার ইনডেফিনিট প্রোনাউনও হতে পারে। তারপরে দেখেন হু, হুটা কি আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ প্রোনাউন। পরে দেখেন অ্যানিবডি, তাহলে অ্যানিবডি, অ্যানিবডি, অ্যানিওয়ান, সামওয়ান, সামবডি, এগুলো বলে আসলাম। তারপরে দেখেন এই যে অ্যানিবডি, তাহলে হুইচ ওয়ান ইজ ইনডিফিনিট প্রোনাউন, প্রাথমিক সহকারী শিক্ষক 18। তো মজার একটা বিষয় দেখেন, এই প্রশ্নটাই এখানে প্রশ্নকর্তা আনসার নিয়েছে কি? প্রশ্নকর্তা আনসার নিয়েছে অ্যানিবডি, প্রশ্নকর্তা আনসার নিয়েছে অ্যানিবডি, কিন্তু রাইট আনসার এইটাও রাইট আনসার, বিটাও শতভাগ রাইট আনসার। প্রশ্নকর্তা নিয়েছে এইটা, মানে বি ডি দুটোই 100% রাইট আনসার। এখানে দেখেন এই যে ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে দেখেন, ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে দেয়া আছে। ঠিক আছে, আমরা এক্সাম্পলস দেখি, তাহলে আরো সুন্দর করে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি এই বিষয়গুলো অনেক আগে থেকে ফেসবুকে পোস্ট দিয়ে রাখছি। দে পার্সোনাল প্রোনাউন হতে পারে, দেখেন রানা অ্যান্ড রিমা আর এ গুড বা ম্যারিড কাপল, দে আর হ্যাপি, ভালো কথা। এক্ষেত্রে পার্সোনাল প্রোনাউন হলো হোয়ার আর রানা অ্যান্ড রুনা, দে ওয়েন্ট ফর এ ওয়াক, এই যে দে পার্সোনাল প্রোনাউন। দে অ্যাজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দেখেন আই বট 2 বুকস, দে আর ইউজফুল, আমি 2টা বই কিনছি, মানে 2 বুকসের পরিবর্তে আমি ব্যবহার করলাম দে আর ইউজফুল। এক্ষেত্রে দে ব্যবহার হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে। অথবা বি, দে ওয়ার অন দ্য টেবিল জাস্ট নাও, এই মাত্র তারা টেবিলে ছিল। হোয়ার আর মাই গ্লাসিস, আমার চশমা কোথায়? তখন আমি বলতেছি দে আর অন দ্য টেবিল জাস্ট নাও, তারা টেবিলের উপরেই তো ছিল, মানে গ্লাসটা টেবিলের উপরেই ছিল, চশমাটা। হ্যাঁ, তারপরে দেখেন দে অ্যাজ ইনডিফিনিট প্রোনাউন, এই যে দেখেন দে অ্যাজ ইনডিফিনিট প্রোনাউন। দে মানে পিপুল ইন জেনারেল, দেই সে মানে পিপুল সে, এর প্যাসিভ করলে হবে দেই সে, বা পিপুল সে প্যাসিভে হবে ইট ইজ সেড। মানি বিগেটস মানি, লোকে বলে টাকায় টাকা না, কিভাবে? দে সে থিংস উইল বি বেটার ইন দ্য নিউ ইয়ার, লোকে বলে, ঠিক আছে, বা দে সে সবকিছু নতুন বছরে ঠিক হয়ে যাবে। এই যে দ্য রেস্ট অ্যাজ দে সে, মানে অবশিষ্ট, দ্য রেস্ট ইজ দ্য হিস্ট্রি, আমরা বলি না বাকিটা ইতিহাস, মানে লোকে বলে বাকিটা ইতিহাস, এই যে দে সে, তাহলে দে এখানে হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। জানতে হবে, আপনারা সঠিক জেনে রাখেন, আপনাদেরকে আমার সঠিক জানানোর দায়িত্ব আমি জানিয়ে রাখতেছি। পরীক্ষায় কোনটা আনসার দিবেন সেটাও বলে দিচ্ছি, তার প্রমাণটা দেখেন। হ্যাঁ, তার প্রমাণটাও তো নিতে হবে। দেখেন অ্যানিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, হেয়ার অ্যানিবডি, তাহলে এই যে দেখেন প্রশ্নকর্তা আনসার নিয়েছে ইনডিফিনিট প্রোনাউন, তাহলে এখানে রাইট আনসার হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। কিন্তু এটাও রাইট, এটা প্রশ্নকর্তা জানতোই না, প্রশ্নকর্তা জানতো দে হয়তো বা পার্সোনাল প্রোনাউন, কিন্তু দে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে, পার্সোনাল প্রোনাউন হতে পারে, ইনডিফিনিট প্রোনাউন হতে পারে। 3 ধরনের ব্যবহার আছে, এটা প্রশ্নকর্তার জানার বাইরে ছিল। তাহলে যদি পরীক্ষায় আসে দে কোন প্রোনাউন, আসলে যদি সচেতন প্রশ্নকর্তা হন উনি 3টা দিয়ে লাস্টে উল্লেখ করবেন যে অ্যাবভ অল সবগুলোই, অথবা 2টা দিয়ে ডিতে ওই 2টা উল্লেখ করে দিবে। একইভাবে আসেন পরের কোয়েশ্চেনে। যাক, আমার দায়িত্ব আমি বলে দিলাম, প্রশ্নকর্তা ইজ অ্যানিবডি, ইনডিফিনিট প্রোনাউন, উনি উত্তর কিন্তু অ্যানিবডি আপনারা পরীক্ষা আনসার দিবেন, যদি দে অপশনে থাকে, আর না থাকলে তো বেঁচেই গেলেন। আবার কখনো যদি অ্যানিবডি আউট করে দেয় সেক্ষেত্রে আনসার দিবেন দে। এই যে আমি লাইভ ক্লাস নিলাম, ধরেন এই রকম অনেক সময় ফেসবুকে আমার পোস্ট আছে, কোনো প্রশ্নকর্তার নজরে আসতেই পারে যে এ কোন মাফিয়া আসছে, দেখি কোন ঘোড়ার ডিম এত বক বক করে, তাকে একটু যাচাই করে দেখি, দেখার ইচ্ছা হতে পারে।
তাহলে পরেরটাই দেখেন, হুইচ ওয়ার্ড আর, এটা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মানে পিএইচসি এটা অধীনে, ফোরম্যান 19 সালের পরীক্ষায় আসছে দেখেন। তাহলে এরা ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ প্রোনাউন। তাহলে এই যে দেখেন বিতে বোথ এ অ্যান্ড সি, তাহলে এই সি, তাহলে রাইট অ্যান্সার কি হবে বি। দেখতে পাইছেন এইরকম হতে পারে প্রোনাউনের ক্ষেত্রে, যদি দেখুন প্রোনাউন তাহলে পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ইনডেফিনিট প্রোনাউন তিনটাই হতে পারে। তবে অনেক প্রশ্নকর্তা আবার যদি ডেমনস্ট্রেটিভের ব্যবহার না জানে তারা অপশনে এরকম এ বি রাখতে পারে, যে পার্সোনাল প্রোনাউন আর ইনডেফিনিট প্রোনাউন, এটাও আপনাদের সচেতন থাকা উচিত। পরে দেখেন ইস অফ দ্য বয়েজ, ইস অফ দ্য বয়েজ বালকদের প্রত্যেকে গেটস এ প্রাইজ, প্রত্যেকে একটা করে পুরস্কার পাইছে। তাহলে হেয়ার ইজ আ, এটাও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এস্টিমেটর 18 সালে। তাহলে কোন ধরনের প্রোনাউন? এটা আমাদের হচ্ছে এই যে ইস, ইদার নিদার বা ইস আইদার নাইদার, এরা কোন ধরনের প্রোনাউন? এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো একটা বিষয় মনে রাখবেন, ইস অফ এটা একক বোঝায় সিঙ্গুলার, এই কারণে এরপরে নাউনটা হবে প্লুরাল। ইস অফ দ্য বয়েজ, ইস অফ দ্য গার্লস, ইস অফ দ্য স্টুডেন্টস, ইস অফ দ্য টিচার, তারপরে ভার্বটা হবে সিঙ্গুলার। সিঙ্গুলার মানে থার্ড পারসন সিঙ্গুলার, মানে এখানে যদি হি হতো হি গেটস এ প্রাইজ অথবা শি গেটস এ প্রাইজ, হি শি ইট বসালে যে ভার্বটা আসবে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই প্রোনাউনগুলো যেগুলো সিঙ্গুলার এরা নিবে থার্ড পারসন সিঙ্গুলার হলে যেটা নিত সেটাই। এবারে দেখেন পার্সোনাল প্রোনাউনের ডিফারেন্ট পার্সন কেসের ক্ষেত্রে, এই যে দেখেন পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন যখন আমি নিজেই বলতেছি, আই, উই, আমি, আমরা, আমাকে, আমাদেরকে, ঠিক আছে, আমার, আমার বা আমার, এই একই বিষয়। এবার আসেন সেকেন্ড পার্সন, তুমি, মানে যাকে বলা হচ্ছে যে তুমি এইটা করো, তুমি ওখানে যাও, ইউ গো দেয়ার, ঠিক আছে, ইউ হেল্প মি, তো তোমাকে এইটা করতে হবে, আই লাভ ইউ, ওই যে যাকে বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা বলি ওটা সেকেন্ড পার্সন, ঠিক আছে। আর থার্ড পার্সন হচ্ছে যার সম্পর্কে বলা হচ্ছে সে ওখানে উপস্থিত, ধরেন নাই, আমি ফার্স্ট পার্সন বলতেছি ইউ সেকেন্ড পার্সনকে, আর যার সম্পর্কে বলতেছি সে এখানে ধরে নিলাম অনুপস্থিত, সে, তারা, এটা, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু পার্সোনাল প্রোনাউন, খেয়াল রাখবেন, ইট, ইটস। এখন তফাৎটা এই যে দেখেন সিঙ্গুলার প্লুরাল, যেগুলো আমাদের সাবজেক্ট হতে পারে এদেরকে আমরা বলি সাবজেক্টিভ প্রোনাউন বা নমিনেটিভ প্রোনাউন। অবজেক্ট ফর্ম যেগুলো ভার্বের পরে বসে বা প্রিপোজিশনের পরে বসে এদেরকে আমরা বলি অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ কেস। আর যেগুলো নাউনের আগে বসে নাউনের কি বলবো যে মালিকানা বা সত্য সম্পর্ক নির্দেশ করে সেক্ষেত্রে এদেরকে আমরা বলি পসেসিভ ডিটারমিনার বা পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভটা এই কথা হচ্ছে ট্রেডিশনাল গ্রামার অনুসারে, আর মডার্ন হলে এখানে বসবে ডিটারমিনার, মানে টিজি বা সিজি। ট্র্যাডিশনাল গ্রামার বা ক্লাসিক্যাল গ্রামার অনুসারে এরা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর মডার্ন গ্রামার অনুসারে এরা হচ্ছে পজেসিভ ডিটারমিনার। আর পজেসিভ প্রোনাউন তো এটা এই যে দেখেন, সেক্ষেত্রে মাইন, আওয়ার্স এরা নিজেরাই, ঠিক আছে। আওয়ার্স ইজ দ্য বেস্ট স্কুল, মাইন ইজ দ্য বেস্ট বুক, আমার বইটা সেরা বই, এইরকম, ঠিক আছে। ইয়োর্স ইজ দ্য বেস্ট পারফরমেন্স, ঠিক একইভাবে। তো মজার একটা বিষয় দেখেন, হিজের ক্ষেত্রে যেটা পজেসিভ ডিটারমিনার বা পজেসিভ অ্যাডজেক্টিভ সেটাই কিন্তু পজেসিভ প্রোনাউন সেম। আবার আহারের ক্ষেত্রে দেখেন মজার একটা বিষয়, সেটা হচ্ছে এই যে হার, এটা অবজেক্টিভতা এর পজেসিভতা, এই দুইটাই খুব ভালো মিল আছে, কিন্তু হিজের ক্ষেত্রে পজেসিভ প্রোনাউন পজেসিভ অ্যাডজেক্টিভ সেম। তাহলে এই যে দেখেন মাই, আওয়ার, হার, আর এগুলো কি হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা 12 সালে নিয়োগ পরীক্ষা আসছে। তাহলে নমিনেটিভ কেস, কারণ এরা সাবজেক্ট না, নমিনেটিভ হবে না। ডেটিভ কেস, এটা ডেটিভ হচ্ছে না, এটা অবজেক্টিভ না। তারপরে দেখেন অবজেক্টিভ কেস হচ্ছে না। তারপরে আসেন পজেসিভ কেস, এটা পজেসিভ। ডেটিভ সম্বোধন, যা কেসের উপরে একটা ছোট ডিসকাশনের পর ইনশাল্লাহ অ্যাড করে দেব। দেখেন ইউজ অফ পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনগুলোকে যখন আমরা একসাথে ব্যবহার করব, দুইটা অথবা তিনটা পার্সোনাল প্রোনাউন অথবা দুইটা পার্সোনাল প্রোনাউন একটা নাউন অথবা একটা নাউন একটা পার্সোনাল প্রোনাউন ব্যবহার করব, তখন মূলত এই সিকোয়েন্সটা হবে আগে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। যেমন ইউ, রানা অ্যান্ড আই, অথবা ইউ অ্যান্ড রানা, ঠিক আছে, অথবা রানা অ্যান্ড আই।
তো স্পোকেনের ক্ষেত্রে কিন্তু এই পার্থক্যগুলো করা হয় না। এইটা মূলত ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে, এই কারণে আপনাদের এই 2-3-1 এই রুলসটা মনে রাখতে হয়। কিন্তু স্পোকেনের ক্ষেত্রে এইভাবে বলতে পারি রানা অ্যান্ড মাই সেলফ, মানে কোনো রুলস মানার দরকার নাই, ঠিক আছে। মি অ্যান্ড রানা অথবা মাই সেলফ অ্যান্ড রানা ব্যবহার করা যায়। ইউ অ্যান্ড মি করতে পারি, ইউ অ্যান্ড মানে সাবজেক্ট হিসাবেও কিন্তু অবজেক্টিভে স্পোকেনে আমরা ব্যবহার করতে পারবো। স্পোকেনে কোনো সমস্যা নাই। ইউ অ্যান্ড মাই সেলফ লিখতে পারি সাবজেক্টের ক্ষেত্রে, ওয়েন দেয়ার, অথবা মাই সেলফ অ্যান্ড ইউ অ্যান্ড দেয়ার। স্পোকেনের ক্ষেত্রে কেউ আপনাকে ফাঁসি দেবে না। এই জন্য বলা হয় স্পোকেনের ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাসটাই আসল ব্যাপার। আপনি যদি আত্মবিশ্বাসী হন, ভুলভাল বলেন, যেমন আমি আসলে প্র্যাকটিস করার কোনো সুযোগ পাই না স্পোকেনের, তো আমি হঠাৎ করে যদি এখন কোনো ফরেনারের সঙ্গে কনভারসেশনে ইনভলভ হয়ে যাই, সেক্ষেত্রে আমার অনেক ভুল হবে। কিন্তু আমার মধ্যে এই সচেতনতাটুকু, কনসাসনেস এবং কনফিডেন্সটুকু আছে যে আমি সেন্স বোঝাতে পারলেই হলো। ইটস মাই ডিউটি টু মেক হিম আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম স্পিকিং টু হিম। তো বলার ক্ষেত্রে ভুল হতেই পারে, শুধু কনফিডেন্ট থাকেন যে আপনি বুঝাতে পারতেছেন, দ্যাটস ইনাফ। তো এক্ষেত্রে দেখেন, যদি ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বার ও পার্সন এর সাবজেক্ট এই যে অ্যান্ড অর দ্বারা যুক্ত হয়, তবে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন অনুসারে বসে। মানে 3টা বসলে 2-3-1, কিন্তু 2টা বসলে এই সিকোয়েন্সটা যে 2 আর 1 বসলো, অথবা 3 আর 1 বসলো, অথবা 2 আর 3 বসলো, এই সিকোয়েন্সটা বজায় রাখতে হবে। এই নিয়মটিকে 2-3-1 হিসেবে আখ্যায়িত করা হয়। এক্ষেত্রে সবগুলোর সাবজেক্টিভ ফর্ম এবং ভার্বটি প্লুরাল হবে, এটা মাথায় রাখতে হবে। এদের ফর্মগুলো হবে সাবজেক্টিভ, ঠিক আছে, আই, হি, উই এইরকম, আর ভার্বটা হবে প্লুরাল। প্লুরাল মানে যেমন হি, শি, ইটস এর ক্ষেত্রে আমরা বললাম সিঙ্গুলার, এক্ষেত্রে আমাদের হবে প্লুরাল। কিন্তু প্লুরালেরও আবার ধরন আছে, এটা আপনাদেরকে পরে বোঝানো যাবে। যেমন ইউ এর ক্ষেত্রে সিঙ্গুলারও আর, ইউ এর ক্ষেত্রে প্লুরালও আর, তুমিও যা তোমরাও তা, 2 ক্ষেত্রে আর হচ্ছে। তাহলে এখানে দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। রাজশাহী বিশ্ববিদ্যালয় আইনে 3-4, ইসলামিক ইউনিভার্সিটি খ-নিট 10-11, বরিশাল ইউনিভার্সিটি 15-16-তে আসা। যে ক্লাসে তুমি, আমি এবং সে উপস্থিত ছিল। তো এখন বলতে পারেন যে স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত ভদ্রতা দেখাতে নিজেকে শেষে রাখি। ভদ্রতা দেখাতে কি করি, নিজেকে শেষে উল্লেখ করি। বলে না যে আপনি আগে যান তারপরে আমি যাব, ঠিক আছে, আফটার ইউ, আপনার পরে আমি যাব, মানে আপনি আগে যান। আফটার ইউ মানে আপনার পরে, মানে আপনি আগে যান, ঠিক এখানে তাই। পোলাইটনেসের খাতিরে আমরা সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনকে আগে রাখি, আর লাস্টে আমরা কি করি, নিজেকে রাখি সাধারণ স্টেটমেন্টের ক্ষেত্রে। তো ভার্বটা কি হবে, প্লুরাল হবে। এই যে ভার্ব কিন্তু প্লুরাল। এখন আই আছে দেখে আপনি ওয়াজ ব্যবহার করবেন তা হবে না। এই যে দেখেন 1, 2, 3 হবে না। কিন্তু যখন আমরা অপরাধ করি, তো অপরাধের যখন আমরা স্বীকারোক্তি দিই, সেটার বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে আমরা ফার্স্ট পার্সনকে আগে রাখি, যে ওই অপরাধে আমিও জড়িত ছিলাম। যখন আমি আমাকে সামনে রেখে মানে স্বীকারোক্তি দেব, তখন ওই জিনিসটার বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবিলিটি বাড়ে। এই কারণে কোনো দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে আমরা সাধারণত 1, 2, 3 মানে আমি, তুমি আর সে ডাকাতি করছি, আমি, তুমি আর সে গ্লাস ভাঙছি, আমি, তুমি আর সে আম চুরি করছি, এইরকম যে স্টেটমেন্টগুলো দেওয়া হয়, ঠিক আছে। তো এই স্টেটমেন্টগুলোর ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার জন্য আমরা ফার্স্ট পার্সনকে সামনে রাখি। আর অন্যান্য ক্ষেত্রে এই যে যেমন দেখেন যে আমি, রহিম আর তুমি, মানে কি তুই, রহিম আর আমি পাস করছি, তাহলে কি হচ্ছে, আমাদের আগে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন রহিম, তারপরে আমাকে নিয়ে আসলাম ফার্স্ট পার্সন, হ্যাভ ফার্স্ট। ভাবটা কিন্তু প্লুরাল হবে। এই যে আই হ্যাভ, আই এর আর উই এর একই হয়। যেমন ইউ এর সিঙ্গুলার প্লুরাল হ্যাভ, তেমনি আই কিন্তু সিঙ্গুলার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, এরপরে হ্যাভ, আবার উই এর ক্ষেত্রে হ্যাভ। কিন্তু এখানে যদি হি বসতো তাহলে তো হ্যাজ, তাহলে হি হ্যাজ, ওইটা থার্ড পার্সন সিঙ্গুলার ভার্ব, আর এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার ভার্ব। এই প্রশ্নটা আমাকে অনেক শিক্ষার্থী জিজ্ঞেস করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 99-2000 সালে ভর্তি পরীক্ষা ছিল, তারপরে বেগম রোকেয়াতে 10-11-তে সি ইউনিটে রিপিট হয়েছে, ইসলামিক ইউনিভার্সিটি জি ইউনিটে রিপিট হয়েছে। যে প্রশ্নটাতে আমাদের কেন পানিশড, এখানে তো দোষ স্বীকার করা বোঝাচ্ছে, তাদের মতে আসলে দোষ স্বীকার করা বোঝায়নি, যে আমাদেরকে শাস্তি দেওয়া হবে। এখন বলতে পারেন দোষ স্বীকার করার কারণে, তো আসলে তা না। দোষ স্বীকার মানে যে আমরা গ্লাসটা ভাঙছি, আমরা এটা চুরি করছি, আমরা এই জিনিসটা, মানে কোনো অপরাধ, এখানে কোনো, এটা একটা স্টেটমেন্ট, এখানে অপরাধের বিষয় না। অপরাধ থাকলে সেটা আগে, কিন্তু এই স্টেটমেন্টের মধ্যে, মানে এই স্টেটমেন্টের বিবৃতির মধ্যে অপরাধ নাই, এটা সাধারণ যে আমাদেরকে শাস্তি দেওয়া হবে। এখানে আপনি কোনো দোষ স্বীকার করেননি যে আপনার শাস্তি, মানে এখানে কোনো দোষ স্বীকার করা নাই, আপনি কোন চুরি ডাকাতি কিছুই করেননি, কিন্তু আপনাদেরকে শাস্তি দেওয়া হবে, হয়তো বা কোনো ত্রুটি করছেন, সেই ত্রুটিটা এখানে উল্লেখ নাই।
তাহলে এক্ষেত্রে আমাদের রুলসটা হবে 2, 3, 1 ইউ, সেলিম অ্যান্ড আই শ্যাল বি পানিশড। আগে শ্যালের ব্যবহার ছিল, ঠিক আছে, এখন আর শ্যালের ব্যবহার নাই। এই যে এখন শ্যাল ব্যবহার হয় না, এখন ব্যবহার হয় উইল। এই শ্যালটা আগে ব্যবহার হতো যে আমি এটা করবো, আই শ্যাল ডু ইট। আগে সেকেন্ড পার্সন থার্ড পার্সনে জোরালো ভাবে ব্যবহার করতে শ্যাল ব্যবহার হতো, যে ইউ শ্যাল ডু ইট, তুমি এটা করবেই, হি শ্যাল ডু ইট, সে এটা করবেই। আর ফার্স্ট পার্সনকে মানে ক্ষেত্রে আগে যদি আমি আই উইল ব্যবহার করতাম, ওটা জোরালো হতো যে আই শ্যাল ডু ইট, আমি এটা করবো, আই উইল ডু ইট, আমি করবোই। কিন্তু এখন আর এইরকম, ওই যে বললাম সময়ের সঙ্গে ভাষা এবং ভাষার নিয়ম পরিবর্তনশীল। এখানে দেখেন রেফারেন্স দেওয়াই আছে, এ টেক্সট বুক অফ অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ মহিউদ্দিন খান কাসেমের কমন ইরর সংসদ 376 পৃষ্ঠা দেখুন। কমন ইরর সংস থেকে এই উদাহরণটা কপি করা। ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, বিসিএস হোক, চাকরির অন্য পরীক্ষার ক্ষেত্রে প্রচুর কোয়েশ্চেন এই এ টেক্সট বুক অফ অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ মহিউদ্দিন কাসেম স্যারের বই থেকে সেট করা হয়েছে, কারেকশন অংশ থেকে। পিকেডি সরকারের বই কারেকশন আছে, উনি অনেকটা মডিফাই করছেন মূলত এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার ট্রান্সলেশন অ্যান্ড কম্পোজিশন পিকেডি সরকার স্যারের বই থেকে। ঠিক একইভাবে দেখেন, উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স গিভেন বিলো, আর ইউ 9-10 পরে মেডিকেলের সূত্র 18 আসছে। তাহলে যে 2, 3, 1 ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, মানে কি তুমি, সে আর আমি সেখানে গেছিলাম। কিন্তু যদি সবগুলো হয় যে তোমরা, তারা এবং আমরা, যদি সব বহু বচন হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? মজার বিষয় মনে রাখবেন, কি বললাম? তোমরা, তারা এবং আমরা, তখন কিন্তু আবার এই ফার্স্ট পার্সন আগে আসবে, সেকেন্ড পার্সন তারপরে যাবে, লাস্টে থার্ড পার্সন হবে, তখন কিন্তু আবার 123 হবে দর্শিকারের মতো। কিন্তু এই রুলসটা কি কারণে সেইটা বুঝলাম না। মানে সবগুলোই যদি প্লুরাল হয়, যে ইউ, দে অ্যান্ড উই, তিনটাই প্লুরাল হলে, আমি এরকম পড়ছিলাম ইন্ডিয়ান কোনো বইয়ে, এখন হয়তো গুগলে সার্চ করলে পাওয়া যেতে পারে। তো এই কারণে আপনাদের বলে রাখলাম। এই যে দেখেন, তুমি, সেও, আমি পরস্পর বন্ধু, ঠিক আছে। তাহলে তুমি, সেও, আমি, এখানে ওই সিরিয়াল ঠিকই মেনটেন করা আছে। ইউ, হি অ্যান্ড আই আর, আই অ্যাম না, কিন্তু ভার্বটা আমাদের প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে। আর এবারে ফ্রেন্ডস হবে, কারণ যেহেতু এখানে আমরা 3 জন আছি, এ কারণে নাউনটাও কমপ্লিমেন্টে প্লুরাল হবে। তারপরে দেখেন, হুইচ ওয়ান ইজ কারেক্ট, ওই একই বিষয়, বারবার বলার ভাল লাগে না। ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট, ভার্বটা হবে প্লুরাল, ঠিক আছে। বুলেট খান নামে আমি একটা নাটক দেখছিলাম, তো হাসান মাহসুদ, এই যে আমাদের আজকের আরেফিন শুভ, মুজিব সিনেমার নায়ক, তাকে প্রশ্ন করছিল, ভাই আপনার শিক্ষাগত যোগ্যতা, অবশ্য নাটকে তার চরিত্রের নাম বুলেট খান, তো সে গ্রাম থেকে এসে বিখ্যাত নায়ক হয়ে গেছে, মূলত সাকিব খানকে তখন ইন্ডিকেট করে সম্ভবত এই নাটকটা করা হয়েছিল। তো বলতেছে ইনফ্যাক্ট আই আর বিলিভ, তো সাংবাদিক তো বুঝাই গেছে যে ইনফ্যাক্টের পরে আই আবার বিলিভ, তো তার শিক্ষাগত যোগ্যতা বোঝা হয়ে গেছে। তো এই কথাটা মনে পড়লো, আই আর। এখানে এই তিনটা মিলে প্লুরাল, ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, একইভাবেই এই যে ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট, এই যে মানে এখানে কিন্তু এই ওয়েলটা অ্যাডজেক্টিভ, সুস্থ থাকা বোঝাচ্ছে, সে আর আমি সুস্থ আছি, মানে শারীরিকভাবে ভালো আছি। তাহলে হি অ্যান্ড আই আর ওয়েল, আগে থার্ড পার্সন পরে ফার্স্ট পার্সন, আমরা ভালো আছি, ঠিক আছে, সে আর আমি ভালো আছি, সুস্থ আছি। এক্ষেত্রে ওই ওয়েলটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা শারীরিক কন্ডিশন বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ। ধরেন পরীক্ষায় আসলো হি অ্যান্ড আই আর ওয়েল, বা আই এম ওয়েল, বা হি ইজ ওয়েল, এখানে ওয়েল কোন পার্ট অফ স্পিচ, তো সেক্ষেত্রে এটা কোন পার্ট অফ স্পিচের মধ্যে যাবে? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের মধ্যে। এই যে দেখেন, দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, শেষে থার্ড পার্সন, ঠিক আছে, অনুসারে বসে, সবগুলোরই সাবজেক্টিভ ফর্ম বসবে। এবং এই যে সংক্ষেপে 1, 2, 3, তবে এটা কিন্তু পুরাতন নিয়ম 132, এটাও ট্রেডিশনালি আগে ছিল। এই যে যেমন বললাম আই শ্যাল ডু ইট, আর এখন হয়েছে আই উইল ডু ইট, তবে এখন ব্যবহার হয় মূলত 1, 2, 3, মানে আগে তৃতীয় পক্ষ ফাঁসানোর সুযোগ নাই। ওই যে বললাম তুমি আমার বন্ধু, আমি তৃতীয় ব্যক্তি ফাঁসিয়ে দিলাম, তারপরে তোমারে ফাঁসামো, তা না। এখন দোষ স্বীকার করার ক্ষেত্রে নিয়মটা হলো আগে নিজে বলতে হবে যে ওই অপরাধে আমি যুক্ত ছিলাম, বা এই দোষটা আমার আছে, দায়ঘাটটা আগে নিজে নিতে হবে। তারপর ওই যে তোমারে নিতে হবে, যে কাছের বন্ধু, তারপরে দূরের বন্ধুকে আনতে হবে, তবে এই অপরাধ স্বীকারটা কি হলো? গ্রহণযোগ্য হলো, এর ক্রেডিবিলিটি বাড়লো। এই বিষয়টা বুঝতে হবে। কনফেশনের ক্ষেত্রে, কোনো অপরাধের ক্ষেত্রে দেখবেন নিজে যদি আপনি যদি বলেন যে আমি ছিলাম না, ওরা ডাকাতি করছে, তাইলে হবে না, বলতে হবে ওই ডাকাতিতে বা ওই অপরাধে আমিও ছিলাম। এই যে এটা বেশি প্রচলিত, ভাবটা প্লুরাল, ওই আগের মতোই। তাহলে দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা? ইউ অ্যান্ড আই অ্যাম গিলটি, আয়ের পরে অ্যাম হবে না, এক্ষেত্রে ভার্বটা আমাদের প্লুরাল লাগবে। আর এটা তো হবেই না, 2, 3, 1 হবেই না। ইউ, হি অ্যান্ড আই আর গিলটি, 2, 3, 1 এটাও হবে না। তাহলে ইউ, আই, ইউ অ্যান্ড হি, এই যে আমি, তুমি, সে, তিনজনই ফাঁসে গেলাম, ভার্বটা প্লুরাল, হি এর পরে আর
এটাই রাইট। ঠিক একইভাবে গিল্টি মানেও দোষী, আর টু ব্লেম মানে দায়ী। এই যে দেখেন আই, ইউ অ্যান্ড হি আর টু ব্লেম মানে কি আমি, তুই আর সে দায়ী। এবার আসেন এই যে বিশৃঙ্খলাটির জন্য মানে আমরা তিনজন দায়ী, ভালো কথা। বি রেসপন্সিবল মানে টু ব্লেম, এই যে ভার্ব ব্লেম মানে টু বি রেসপন্সিবল, 123 অথবা 132। তাহলে আই, হি অ্যান্ড ইউ আর টু ব্লেম ফর দ্য মেস, মেস মানে বিশৃঙ্খলা। এই যে দেখেন কমিটেড দ্য ক্রাইম, ঠিক আছে, মানে অপরাধ সংগঠন করা, অথবা অ্যাডমিট ফল্ট। তো দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটাই হবে 1, 2, 3, ঠিক আছে। কমিটেড দ্য ক্রাইম তার মানে আমি, তুই আর সে অপরাধটা করেছিলাম। এখানে দেখেন 1, 3, 2, 132 কিন্তু আছে, এই দুটাই আছে অপশনে, কিন্তু রাইট অ্যান্সার হলো এইটা। এখন সমস্যা হলো যদি কখনো প্রশ্ন করতে আবার ট্রেডিশনাল কোনো বই থেকে এইটা কপি করে থাকে, তাহলে কিন্তু উত্তর আবার এটা নিয়ে নিয়েছে। এটাই হলো আমাদের দেশের সমস্যা, ট্রেডিশনাল নাকি মডার্ন। এখন দেখেন ভার্বের পূর্বে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, এটা বারবার বলা হচ্ছে আই, উই, হি। কিন্তু ভার্বের পূর্বে এই যে বিভিন্ন নাম্বারের পার্সন থাকলে প্রথমে সেকেন্ড, থার্ড, শেষে ফার্স্ট পার্সন, এই রুলস অনুসারে। এখন আমরা পার্সন দেখে আসলাম, এখন আমাদের ব্যবহারটা হলো সাবজেক্টিভ ফর্মের। এখানে দেখেন আই, এই যে দেখেন হি নট আই, ঠিক আছে, ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর লস, ক্ষতির জন্য, ঠিক আছে, সে দায়ী হবে, আমি না। সে দায়ী হবে, আমি না। হি নট আই, এই যে দেখেন এখানে কিন্তু সাবজেক্টিভ ইউজ করতে হবে, কারণ এটা আমাদের ভার্ব, ভার্বের আগের কম্পারিজন হচ্ছে সে দায়ী হবে, আমি না। তো নট আই, নট মি না। কিন্তু স্পোকেন আপনি যদি নট মি বলেন, আপনাকে কেউ দায়ী করবে না, কেউ ফাঁসিতেও চড়াবে না। তো স্পোকেন আর রাইটিংটা ডিফারেন্ট, কারণ রাইটিং জিনিসগুলো কালের বছরের পর বছর, ওই যে বললাম শতাব্দীর পর শতাব্দী পরে এগুলো মানুষ মর্ম উদ্ধার করতে চাইবে কোনো দলিল থেকে। এ কারণে একটা ইউনিফর্ম রুলস দরকার, এই কারণে এত গ্রামার শেখা লাগে। আর স্পোকেনের ক্ষেত্রে আপনি একটা কথা আজকে বলে রাখলেন, এর জন্য আর আপনাকে গ্রামার ভুলের জন্য কি ফাঁসিতে চড়াচ্ছে বা কি বিভ্রান্তি আসতে পারে, কোনো সমস্যা নাই। সেন্স বুঝালেই কমিউনিকেশন হয়ে গেল। এখানে দেখেন এই যে নাইদার জেইন নর, তাহলে এখানে যত হ্যাভ আছে, ঠিক আছে, তাহলে আমাদের দেখেন এটা ভার্ব, ভার্বের আগে কি লাগবে, সাবজেক্ট লাগবে, মি বাদ, ঠিক আছে। হি, হিম কেন হলো না, এই হিমও বাদ, মিও বাদ, বাকি থাকলো আই আর হি। তো এখন হ্যাভ তো হি হ্যাভ হয় না, হি হ্যাভ হয়, সেটা হলো সাবজাংটিভ মুডের ক্ষেত্রে, প্রেজেন্ট সাবজাংটিভের, ঠিক আছে। আই সাজেস্ট দ্যাট হি হ্যাভ এ, কি বলবো, যে প্লট, যে আমি, বা হি হ্যাভ কমন সেন্স, সেক্ষেত্রে হতে পারে, ওইটা সাবজাংটিভের ব্যাপার। আমেরিকান ইংলিশে যেটা ফর্মালে ব্যবহার করা হয়, প্রেজেন্ট সাবজাংটিভ মানেই বেস ফর্ম ব্যবহার করা সাবজেক্টের পরে, যেটাকে আমরা বলি মানে টেন্সলেস ক্লজ, যেখানে টেন্স থাকে না। যে আই সাজেস্ট দ্যাট হি গো দেয়ার, হি গোজ হলো না, মানে ওর আগে শুট ছিল, শুটটা উজ্জ্ব থাকে। তো এটা আমরা যখন সাবজাংটিভ পড়তে যাব, সাবজাংটিভ মোড, বিভিন্ন মোডগুলো, ঠিক আছে, তখন আমরা এগুলো পড়বো, ইম্পারেটিভ মোড, ইন্ডিকেটিভ মোড, সাবজাংটিভ মোড, তখন প্রেজেন্ট সাবজাংটিভ, পাস্ট সাবজাংটিভ, এই বিষয়গুলো আমরা শিখবো ইনশাল্লাহ। তাহলে দেখেন ইট ইজ কারেক্ট টু সেই, এখানে দেখেন ডি ইউনিটের পরীক্ষার কোশ্চেন, তাহলে যে দেখেন হাবিব অ্যান্ড আই স্টেইড হোম, এটা দুই ভাবে হতে পারে, হাবিব মাই সেলফ। তো এটা স্পোকেনের ক্ষেত্রে কেমব্রিজ ডিকশনারিতে দেখবেন, কেমব্রিজ ডিকশনারি অনুসারে ইনফরমালি কিন্তু এইটা, ঠিক আছে, রাইট, এ নাম্বারটা 100% রাইট। ইনফরমালি মানে স্পোকেনের ক্ষেত্রে কেমব্রিজ ডিকশনারিতে দেখেন, ডিকশনারি যদি দেখেন তাহলে মনে হবে এটা রাইট, কিন্তু প্রশ্নকর্তা তো ফর্মাল অনুসারে নিয়েছে পিকেডি সরকার অথবা মহিউদ্দিন খান কাসেমের বই থেকে, যে কারণে আনসারটা হবে এইটা, যে ভার্বের আগে সাবজেক্টিভ ফর্ম ইউজ হবে প্রোনাউনের। তো এইটা রাইট, কিন্তু এইটাও ইনফরমালি রাইট। স্পোকেনের ক্ষেত্রে এটাই বেশি চলে, হাবিব অ্যান্ড মাই সেলফ, এর আগে আমি যেটা বললাম ইউ অ্যান্ড মাই সেলফ, অথবা মি অ্যান্ড ইউ, ইউ অ্যান্ড মি, মানে যেটাই ভুল করেন কেউ আপনাকে ফাঁসিতে চড়াতে যাবে না। স্পোকেনের ক্ষেত্রে আপনার সেন্স বোঝানোই আসল। তো ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে এটা রাইট, কিন্তু ইনফরমালে এইটা রাইট। ইনফরমাল আপনি যদি হাবিব অ্যান্ড মিও বলেন তাও কেউ আপনাকে ইয়ে করবে না, তবে এই দুটা বহুল প্রচলিত, এইটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, তারপরে এইটাও আপনি ব্যবহার করতে পারবেন স্পোকেনে, মাই সেলফ অ্যান্ড হাবিব। কিন্তু আরো জোরালো যদি করতে যান, এর আগে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি এমফ্যাটিক প্রোনাউন, এখানে আমি আই বসাতে পারি। কিভাবে দেখেন, যদি এটা করে দিই, এটা আরো রাইট হয়ে গেল, যে হাবিব অ্যান্ড আই মাই সেলফ স্টেড হোম,
মানে হাবিব আর আমি নিজে বাড়িতে ছিলাম, ঠিক আছে, আমি নিজে। তো বুঝতে পারছেন? তাহলে এটা মূলত রাইট হচ্ছে হাবিব অ্যান্ড আই স্টেড হোম, অথবা হাবিব অ্যান্ড আই মাই সেলফ স্টেড হোম, এই দুটো ফর্মালি রাইট। আর ইনফর্মালি হাবিব অ্যান্ড মাই সেলফ স্টেড হোম, এটা তারপরে লেস ফর্মাল, মানে এটা ইনফর্মাল। কিন্তু স্পোকেনের ক্ষেত্রে এটাও যদি বলেন আপনাকে কেউ ফাঁসিতে চড়াবে না, এটা বললেও চড়াবে না, কিন্তু সঠিক বলাটার একটা আলাদা গুরুত্ব আছে। এই যে দেখেন উইচ ইজ রাইট, তো এই যে হি অ্যান্ড মাই সেলফ, ঠিক আছে, এটা আপনি ব্যবহার করতে পারবেন স্পোকেনের ক্ষেত্রে ইনফর্মালি। মাই সেলফ অ্যান্ড হি এটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু ফর্মালের ক্ষেত্রে আপনাকে এটা ব্যবহার করতে হবে, হি অ্যান্ড আই ওয়েন্ট আউট, মানে সে আর আমি বাইরে গেছিলাম। আর এগুলোর মধ্যে কোনো দোষ স্বীকার নাই, এটা হলো সাধারণ বিবৃতি, এ কারণে এই নিয়মটা হবে 2, 3, 1, ঠিক আছে। আই অ্যান্ড হি কিন্তু হবে না, এখানে কোনো দোষ স্বীকার নাই। এখানে দেখেন যে বয়েজ 1, 2 হিট বিগস, উই বয়েজ, আজ বয়েজ না, কিন্তু এখানে ওয়ানটা হলো আমাদের ভার্ব, তাহলে ভার্বের আগে এখানে দরকার সাবজেক্টিভ প্রোনাউন, এই কারণে আমাদের ব্যবহার করতে হয়েছে সাবজেক্টিভ ফর্ম, মানে নমিনেটিভ প্রোনাউন বা সাবজেক্টিভ প্রোনাউন। আজ, দেয়ার্স, দেম এগুলো হবে না। ঠিক একইভাবে দেখেন টু বি ভার্ব ছাড়া সব ভার্বের, ঠিক আছে, পরে প্রোনাউনের অবজেক্টিভ বসে, কিন্তু যখন আমাদের আর একাধিক হলে তো ওই একই নিয়ম 2, 3, 1 সাধারণ ক্ষেত্রে। তো এই যে দেখেন দে কল্ড, এটা তো ভার্ব, আমাদের ভার্বের পরে কি ব্যবহার করতে হবে, ভার্ব এবং প্রিপোজিশনের পরে আমাদেরকে ব্যবহার করতে হবে অবজেক্টিভ ফর্ম। তাহলে দে কল্ড মি অন দ্য টেলিফোন, তারা আমাকে ফোনে কল দিয়েছিল, ঠিক আছে। বা এই যে দেখেন অন দ্য টেলিফোন, যদি এখানে আমার বাই ব্যবহার হতো তাহলে শুধু আমি বাই টেলিফোন ব্যবহার করতে পারতাম, কিন্তু যদি অন বা ওভার ব্যবহার করি তাহলে মাঝখানে দা লাগবে। এটা কিন্তু পরীক্ষায় অনেক আসছে, একটা সময় বিসিএস এর এই প্রশ্ন নিয়ে ব্যাপক বিতর্ক হতো বাংলাদেশে, যদিও সর্বপ্রথম এই বিষয়টা একদম আমি ক্লারিফাই করে দিয়েছিলাম। এখন তো সবাই বাই টেলিফোন বা বাই ফোন, ওভার বা অন দ্য টেলিফোন বা ওভার বা অন দ্য ফোন ব্যবহার করে, এটা এখন ক্লিয়ার। তো যাই হোক, আজকের ক্লাস আমরা এই 3 পেজই রাখলাম, 1, 2, 3, নাকি আর এক পেজ কন্টিনিউ করব? কন্টিনিউ করে দিই। এই যে দেখেন সুহিনা শোড হার ফটোগ্রাফস, এখন এখানে দেখেন, এখন এটাকে আবার অবজেক্টিভ মনে করেন না, এটা কিন্তু পজিটিভ, এই তার ছবি আমাকে সে দেখালো, ঠিক আছে। লিমা শোড দ্য ফটোগ্রাফ, সে ছবিগুলো দেখালো, তাহলে আমাদের এখানে লাগবে শোর পরে অবজেক্টিভ ফর্ম, তাহলে মাই হবে না, মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ ডিটারমিনার হবে না নাউনের আগে। এখন দেখেন দেই এখানে হবে না, কেন, এখানে শো হচ্ছে ভার্ব, ভার্বের পরে আমাদের লাগবে অবজেক্টিভ প্রোনাউন, মি, হিম, হার, এইগুলো, তাহলে এটাও হবে না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি এটা প্রোনাউন, হার্স আছে, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, যেখানে আমাদের লাগবে পার্সোনাল প্রোনাউন। তো এটাও তো পার্সোনাল প্রোনাউন, কিন্তু এখানে আমার লাগবে হলো অবজেক্টিভ, মানে পসেসিভ প্রোনাউন ফর্ম না, অবজেক্টিভ ফর্ম। এবারে আসি মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক, এই যে দেখেন টেক এর পরে ভার্ব, এরপরে লাগবে আমাদের অবজেক্টিভ ফর্ম, তাহলে আমাদের লাগবে এখানে মি, মাইন, মাই সেলফ, আই এগুলো বসবে না, এখানে আমাকে লাগবে মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক মি, মানে আঙ্কেল আমাকে নিয়ে, অ্যান্ড মাই সিস্টার টু দ্য মার্কেট, বাজারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল আমাকে আর আমার বোনকে। তারপরে দেখেন দ্য টিচার টোল্ড টু লিভস, শিক্ষক কি বললো তাকে আর আমাকে, যে তোমরা চলে যাও, চলে যেতে বললো। ঢাবিতেও আসছে, আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতেও আসছে। তাহলে এই যে হি অ্যান্ড মি হবে না, কারণ এটা সাবজেক্টিভ, লাগবে আমাদের দুটোই অবজেক্টিভ, হিম অ্যান্ড মি এইটাই হবে, আগে থার্ড পারসন পরে ফার্স্ট পারসন। মি অ্যান্ড হিম হবে না, হবে হিম অ্যান্ড মি, 2, 3, 1, এটা সাবজেক্টের ক্ষেত্র, অবজেক্টের ক্ষেত্রেও সেম। পরেরটা আমরা আসি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এগ্রিমেন্ট অফ প্রোনাউন্স, পিএইচসির 1 সালের প্রশ্ন। দেখেন রহিম কাইন্ডলি হেল্প ইউ, মি অ্যান্ড হিম, তাহলে এখানে 2, 3, 1 হলো না, এটা হলো 2, 1, 3 হলো, তাহলে রহিম কাইন্ডলি হেল্প, এই যে দেখেন ইউ, হিম অ্যান্ড মি, মানে সাবজেক্টিভের ক্ষেত্র 2, 3, 1, অবজেক্টিভের ক্ষেত্র 2, 3, 1। লেট কিন্তু একটা ভার্ব, তো লেটের পরে আমাদের অবজেক্টিভই বসবে, আবার প্রিপোজিশনের পরে একাধিক থাকলে ওই যে 2, 3, 1 একই, তাহলে লেটের পরে আমাদের লাগবে হলো দুটোই অবজেক্টিভ, তাহলে দুটোই অবজেক্টিভ, ইউ সাবজেক্ট, ইউ অবজেক্ট, তাহলে পরে এই যে হার অবজেক্ট, এখানে সি অবজেক্ট না, এখানে ইউ অবজেক্ট হলেও সি অবজেক্ট না,
এখানে হার অবজেক্ট হলো, এখানে দেখেন এটা কেন হলো না, এ কেন হলো না। তাহলে আমাদের নিয়মটা হলো 2 3 1, আগে সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন বা ফার্স্ট পারসন। তাহলে আগে সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন। এই কারণে আমরা ডি আনসার নিলাম, এ নিলাম না। এটাও দুটোই অবজেক্টিভ, এটাও দুটোই অবজেক্টিভ। এর সব ক্ষেত্রে এক। এই যে দেখেন লেট, এর মানে অবজেক্টিভ, থার্ড পারসনের সাবজেক্টিভ অবজেক্টিভ সেম, মানে রোনা এটাই সাবজেক্ট এটাই অবজেক্ট, এই জন্য মি। দেখেন আর কোথাও অবজেক্টিভ নাই। ভালো কথা। একইভাবে লেট হিম অ্যান্ড মি, আগে হিম অবজেক্টিভ তারপরে মি অ্যান্ড হিম হবে না কিন্তু। লেট হচ্ছে ভার্ব, এরপরে এই যে দেখেন দুটোই সাবজেক্টিভ, এটা হবে না। এটা একটা অবজেক্টিভ তার একটা সাবজেক্টিভ হবে না, এখানে দুটোই সাবজেক্টিভ হবে না। এই যে দেখেন লেট ইউ অ্যান্ড মি গো টুগেদার, তাহলে দুটোই আমার অবজেক্টিভ লাগবে। এখানে আই অ্যান্ড ইউ সাবজেক্টিভ আছে, এখানে মি অ্যান্ড ইউ আছে, তাহলে মি অ্যান্ড ইউ কেন হবে না? আমাদের নিয়মটা হলো আগে সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন বা ফার্স্ট পারসন। তাহলে 2 3 1, এই যে এইটা রাইট। এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা উচিত। পরে দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তুমি মানে সে আর তুমি কি হও? সাক্ষী হও। তাহলে তুমি আর সে সাক্ষী হোক, 2 3 1। যেহেতু এখানে ফার্স্ট পারসন নাই, তাহলে আগে সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন। এটা হবে না যে লেট হিম অ্যান্ড ইউ বি উইটনেস, ওইটা হবে না। আগে হবে লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস, মানে কি তুমি আর সে সাক্ষী হোক, বা তোমাকে আর তাকে সাক্ষী করা হোক। একইভাবে দেখেন ভার্ব এবং প্রিপোজিশনের সূত্রটা সেম, বি ভার্ব ছাড়া। এদের পরে প্রোনাউনের অবজেক্টিভ বসবে, কাদের পরে? প্রিপোজিশনের পরে, নট প্রিপোজিশন, প্রিপোজিশন। তবে একাধিক অবজেক্ট থাকলে এই যে দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে এই যে 2 3 1 সাধারণ স্টেটমেন্টের ক্ষেত্রে এই যে দেখেন বিটুইন ইউ অ্যান্ড মি, মানে তোমার আর আমার মধ্যে। আই ডাউট ইউ উইল কাম, মানে তোমার আর আমার মধ্যে কথাটা বলতেছি যে আমি সন্দেহ করতেছি সে আসবে, মানে আমার মনে হয় সে আসবে না, মানে তার আশা নিয়ে আমার সন্দেহ আছে, মানে এটা আমার আর তোমার মধ্যে গোপন কথা। তাহলে আগে সেকেন্ড পারসন তারপরে ফার্স্ট পারসন, ঠিক আছে। এখন দেখেন এখানে কিন্তু এটা ফিউচার, কিন্তু এখানে যদি এটা প্রেজেন্ট এটা পাস্ট, এটা সিকোয়েন্স অফ টেন্স বা সেন্স অনুসারে মানানসই হচ্ছে না। এই যে দেখেন বিটুইন ইউ অ্যান্ড মি, মি অ্যান্ড ইউ কেন না এখানে? তাহলে হয়ে গেল 1 2 হয়ে গেল, হবে 2 1 2 3 1। দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রেড, মানে এটা তোমার আর আমার মধ্যে আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে এই বইটা, মানে আমি যতগুলো বই পড়ছি তার মধ্যে সবচেয়ে সেরা বই এটা। দেখেন এই প্রশ্নটা প্রথমে আসছিল চিটাগং ইউনিভার্সিটিতে আইনের পরীক্ষায় 8 9, পরে আবার প্রাথমিক সহকারী শিক্ষকে 15তে আসছে। এই প্রশ্নগুলো শুধুমাত্র সেই 12 সাল থেকে মাস্টার বইয়ের কালেকশনে ছিল। অনেক প্রশ্নকর্তাই বুয়েটে যারা আমি এর আগে দেখিয়েছি অনেক চাকরি পরীক্ষায় প্রশ্নকর্তারা পুরাতন প্রশ্ন কালেকশনের ক্ষেত্রে মাস্টার বইটাই ফলো করে, কারণ মাস্টারে এত বেশি পুরাতন প্রশ্ন আছে যাওয়ার কোনো বইয়ে নাই। দেখেন দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স, অথবা ঠিক আছে টু ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি। এটা হাই স্কুল ইংলিশ গ্রামার রেনান মার্টিনের বই থেকে কপি করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের বা ক ইউনিটের প্রশ্ন। পরবর্তীতে কুষ্টিয়াতে এ ইউনিটে আসছে ইসলামিক ইউনিভার্সিটিতে। তাহলে কি হবে 2 3 1, আগে ইউ, তাহলে পরে আমাদের লাগবে অবজেক্টিভ। এখানে দেম কেন হবে না? এখানে বিটুইন আছে, দেখেন বিটুইন আছে, তো বিটুইন দুইয়ের মধ্যে, এখানে তো একজন আছে, পরে আমার আর একজন লাগবে। এ কারণে এটাও অবজেক্টিভ এটাও অবজেক্টিভ হওয়া সত্ত্বেও ডি নাম্বার আনসার হলো, কারণ এখানে বিটুইন দুইয়ের মধ্যে বোঝায়, এখানে একজন আছে, আমার আর একজনকে লাগবে, মি, ইউ অ্যান্ড মি। পরে দেখেন এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার, মানে ক্লাসের সবাই লেকচারটা বুঝে, ঠিক আছে, ক্লাসরুমে যারা থাকে, এক্সেপ্ট মি। এক্সেপ্ট হলে এক্ষেত্রে প্রিপোজিশন, তো ভালো কথা। এক্সেপ্ট আই হবে না, কারণ সাবজেক্টিভ ইফসেক্টিভ আই, ইফসেক্ট, মানে এখানে একটা ব্যাপার আছে এক্সেপ্ট অথবা এক্সেপ্ট ফর, এর পরে প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করি এক্সেপ্ট। তো এখানে দেওয়া আছে এক্সেপ্টিং, এক্সেপ্টিংটা হবে না, এর কারেক্ট ইউজটা হচ্ছে এক্সেপ্ট। এই যে ব্যতীত অর্থে প্রিপোজিশন হিসেবে এক্সেপ্ট ব্যবহৃত হয় এবং এর পরে অবজেক্টিভ ফর্ম বসে। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের কোনো প্রবলেম থাকলে প্লিজ আপনারা জানাবেন। এই যে দেখেন প্রিপোজিশনের পরে তাহলে আমাদের কি লাগবে? অবজেক্টিভ। তাহলে হুতো সাবজেক্ট, যদি ইনফরমালি এটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়, আমরা এখানে ফর্মাল ইংলিশ শিখতেছি, এই কারণে হোম হবে। হু এভার, হুইস এভার, এগুলো হুজ হবে না। আজকের ক্লাসে পর্যন্তই। ক্লাসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার প্রেজেন্টেশনে, সেটা স্লিপ অফ টাং হোক বা আমার প্রেজেন্টেশনে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।